সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 891তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ রায়হান হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে জীবিত কবর দিয়ে দিল স্বামী তার বউকে। এই ঘটনাটা নোয়াখালীর এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। এই ঘটনা নিয়ে মামলা দায়ের করা হয় এবং সেই মামলার সাজাপ্রাপ্ত আসামি তার জীবনের কথাগুলো আমাকে জানায়। কারণ যেই ঘটনা সে ঘটায়, ঘটনার পিছনে লুকিয়ে থাকা গল্পটা সে আমাকে শোনায়। এই গল্পটা প্রতিটা পরিবারের জন্য ভীষণ শিক্ষণীয় একটা গল্প হতে যাচ্ছে। এবং এই গল্পের প্রসঙ্গে আমি ব্লু হুইল এরকম একটা গেমসের নাম মনে হয় শুনেছিলাম, যেটা হচ্ছে তিমি মাছের খেলা বলে পরিচিত। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই গেমসটা অনেকেই খেলে বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে মারা যেত, ট্রেনের নিচে পড়ে মারা যেত, হাত কেটে ফেলতো, শরীরের মধ্যে ব্লেড দিয়ে কাটতো, এরকম অনেক অহরহর ঘটনা আমরা শুনেছি। আজকের এই গল্পটা পেয়ে আমার কাছে মনে হলো যে এই গল্পটাও ওই গেমস রিলেটেড একটা গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই রায়হান হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্পের শেষে রায়হান ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রায়হান হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 4টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক চরগেশের ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে এবং এই কাজ করে আমার বাবা জীবিকা অর্জন করত। আমাদের নিজেদের কিছু জায়গা সম্পত্তি ছিল। আমার বাবা মা দুজনেই দেখতে কালো ছিল এবং আমার চেহারাও অনেক বেশি সুন্দর ছিল না। আমিও কৃষ্ণবরণ ছিলাম। একটা পর্যায়ে আমার বড় বোনগুলো অনেক বড় হয়ে যায়, তাদের বিয়ের বয়স হয়ে যায়। আমার পরিবারে উপার্জন করার মতো কোনো লোক থাকে না। একমাত্র উপার্জনকারী ছিল আমার বাবা। বাবার ওই উপার্জনে আমার গোটা পরিবারটা চলতো। একটা পর্যায়ে দেখা গেল যে আমার বোনগুলো যখন বিয়ের বয়স হয়ে যায়, তখন আমার বোনকে বিয়ে দেওয়ার মতো আমার বাবার কাছে জমানো কোনো টাকা থাকে না। একেবারে বড় যে বোনটা ছিল, ওই বোনটাকে বিয়ে দিতে গিয়ে আমার বাবা মানুষের কাছে অনেক ঋণ করে ফেলে এবং ঋণগ্রস্ত হয়ে যাওয়ার পরে আমাদের জমিগুলো প্রায় অনেক জমি বন্ধক দিয়ে দেয়। বন্ধক দিয়ে দেওয়ার পরে আমার বাবার কাছে আর তেমন কোনো জমি থাকে না চাষাবাদ করার জন্য। এরপরে 1 বছর পরে আমার বড় বোনের ছোট যে বোনটা, ওর বিয়ে ঠিক হয়। কিন্তু ওর বিয়ে দিতে গেলেও ঠিক একই অবস্থা। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন বিয়ে দিতে হলে এরকম সমস্যাগুলো ঘটে। কারণ আমাদের এই এলাকাটা ভাই এমন একটা এলাকা, সেই এলাকাতে মেয়েদের বিয়ে দিতে হলে যৌতুক দিতে হবে, হয় সেটা মানুষের সম্মুখে অথবা মানুষকে না জানিয়ে আড়ালে। অনেকেই বলে বিয়ের সময় যৌতুকের কোনো কথাবার্তা কিন্তু হয় না, যৌতুক দিতে হবে, টাকা দিতে হবে, এরকম কোনো কথাবার্তা কিন্তু বিয়ের মধ্যে উল্লেখ নাই। কিন্তু বিয়ের পরে নিলে মেয়েকে কারণে অকারণে গায়ে হাত তোলা, বকাবাধ্য করা এবং কথায় কথায় গালিমন্দ করা, মানে ইনডিরেক্টলি যৌতুক চাওয়া। তো আমাদের গ্রামে এই জিনিসটাই হইতো। মেয়ে বিয়ে দিয়ে দিলেই পরে এমন করেই মেয়েদের উপরে টর্চার করা হতো যৌতুকে টাকার জন্য। এইভাবে টর্চার করতে মেয়েরা তাদের মেয়ের বাপেরা মেয়েদেরকে শান্তিতে রাখার জন্য মেয়ের শ্বশুর বাড়িতে একটা পর্যায়ে ওয়াদা ছাড়াই ছেলের বাড়িতে যৌতুক পাঠাতে বাধ্য হতো। কখনো মোটরসাইকেল, কখনো হচ্ছে আলমারি, চুকিস, এটা ওইটা থেকে শুরু করে যত রকমের আসবাবপত্র জিনিস আছে এগুলো দিয়ে দিত। বরাবরের মতো আমার বোনের বেলাও ঠিক এমনটাই ঘটলো। এবং আমার বড় বোনকে বিয়ে দিতে গিয়ে আমার বাবা মোটরসাইকেল দিল। এরপরেটাকে বিয়ে দিতে ঘরভর্তি হচ্ছে ফার্নিচার। এরকম করে আমার বাবা দেখা গেল একটা পর্যায়ে যে আমার এই 4টা বোনকে বিয়ে দিতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। আমার বাবার আর তেমন কোনো জায়গা সম্পত্তিও থাকে না, অল্প কিছু জায়গা থাকে। ওই জায়গা চাষাবাদ করে আসলে আমাদের পুরো বৎসরের খাবারের টাকাও হয় না। 4 বোনকে বিয়ে দিতে গিয়ে আমার বাবা এতটাই নিঃস্ব হয়ে পড়ে যে আমাকে পড়াশোনা করানোর মতো তেমন কোনো টাকা আমার বাবার কাছে থাকে না। বাবা তখন একেবারে অসহায় হয়ে পড়ে, কান্নাকাটি করে এবং বাবার মুখের দিকে তাকালে তখন নিজের ভিতর অনেকটা খারাপ লাগে, কী বা করতে পারবো। তো একটা পর যেমন করে সময়গুলো কাটতে কাটতে আমার যেহেতু বাবা পড়াশোনা খরচ দিতে পারতেছে না, আমি পড়াশোনা করতে পারতেছি না, আমি পড়াশোনা বন্ধ করে দিই এবং পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি কাজ খুঁজতে থাকি। তাই তেমন কোনো কাজ আমি কোথাও পাই না, সবেমাত্র পড়াশোনা শেষ করছি।
এমন কোনো কাজে কেউ আমাকে নিয়ে যায় না। তারপর আস্তে আস্তে আমাদের গ্রামে মানে কিছু লোক আছে, তারা সবাই মিলে ডিপ টিউবওয়েল বসায়, যেটাকে আমরা কল বলি, কল বসায়, পানির কল বসায়। তো এরকম ডিপ টিউবওয়েল বসাইতে অনেকগুলো লোক লাগে, কিন্তু যারা দেখেছেন গ্রামের বাড়িতে একটা ডিপ টিউবওয়েল বসাতে 8 জন 10 জনের মতো লোক লাগে। তো আমি তখন এই ডিপ টিউবওয়েলওয়ালা লোকদের সাথে যাইতাম, তখন তো অতটা বড় ছিলাম না, ওনাদের সাথে যাইতাম, কখনো মাটি কাটতাম, কখনো পানির লাইন টানতাম, মানে টুকিটাকি অনেক কাজ থাকে বড় কাজ ছাড়া, তো ছোট ওই ধরনের হালকা কাজগুলো করতাম। এমন করে কাজ করতে করতে যিনি আমাদের দলের প্রধান ছিলেন তিনি তখন আমাকে মোটামুটি অনেক পছন্দ করে ফেলে, কারণ আমি যথেষ্ট পরিমাণের কাজের একটা ছেলে। ওরা যখন খাবার খাইতে যাইতো আমি ওই জায়গাটা পরিষ্কার করে রাখতাম, ওনাদের খাবারগুলো ঠিকমতো পরিবেশন করতাম, ওনাদের সাথে খুব সুন্দর ব্যবহার করতাম। আমার এই আদর আপ্যায়ন আর মুখ ভর্তি হাসি দেখে যিনি দলের প্রধান তিনি আমাকে তার দলে পরিপূর্ণভাবে কাজে নিয়ে নেয়। এবং কাজে নিয়ে নেওয়ার পরে আমি তখন খুব ভালো করে ওনার সাথে কাজ করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। এরকম করে প্রায় দীর্ঘ 6 বৎসরের মতো আমি আমি এই ডিপ টিউবওয়েল বসাই, এবং 6 বছর পরে আমি নিজেও এই কাজে অনেক বেশি পারদর্শী হয়ে পড়ি। আমি নিজেই জানি যে আসলে কোথায় গর্ত করলে, কোন জায়গায় গর্ত করলে মানে ভালো পানি পাওয়া যাবে, এটা আমি নিজেও বুঝতে পারি। মাটির উপরের মাটি হাত দিয়ে নিচের মাটির অবস্থা বলে দিতে পারি। এরকম করে যখন কাজের অভিজ্ঞতা আমার মোটামুটি হয়ে যায়, আমি তখন নিজেই একটা দল গঠন করি। এবং আমার দলে আমি তখন বিভিন্ন জায়গা থেকে লোক নিয়োগ করে আমি বিভিন্ন জায়গায় কল বসাইতাম, এবং আমি এত সুন্দর করে কল বসাইতাম, এবং সেই কলের পানি, সেই টিউবওয়েলের পানি এতটাই স্বাদ হতো, এতটাই পরিষ্কার হতো যে দূর দূরান্ত থেকে মানুষ আমাকে আগে টাকা জমা দিয়ে রাখতো, আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে রাখতো যে টিউবওয়েল বসানোর জন্য। এবং সরকারিভাবেও আমি বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায় গিয়ে আমি টিউবওয়েল বসাতাম। এরকম করতে করতে আমাদের গ্রাম থেকে অনেক দূরে রূপগঞ্জ বলে একটা গ্রাম আছে। ওই রূপগঞ্জ গ্রামের আমাকে টিউবওয়েলের বসানোর জন্য টাকা দিল। তখন শুক্রবার ছিল সকালবেলা, আমি তখন শুক্রবারের সকালবেলা আমার লোকজন নিয়ে সেই রূপগঞ্জে গেলাম টিউবওয়েল বসানোর জন্য। তো যখন আমি টিউবওয়েল বসাইতে গেলাম, ওই পরিবারটা খুব ভালো একটা পরিবার ছিল, সবাই মোটামুটি অনেকটাই ধার্মিক, নামাজি, ইসলামিক একটা পরিবার। কারণ এ পর্যন্ত অনেক বাড়িতে টিউবওয়েল বসাইতে গেছি, বাট কোনো বাড়িতে আমি এরকম শব্দ শুনি নাই। বেশিরভাগ বাড়িতেই সকালবেলা তারা গান শুনতো, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে আমি শুনলাম যে তারা কোরআন তেলাওয়াত করতেছে। ওই বাড়ির মহিলা কোরআন তেলাওয়াত করতেছে, এবং বাড়িটা মোটামুটি অনেকটা ইসলামিক বাড়ির মতো আমার কাছে মনে হলো। সেদিন আমি ওখানে টিউবওয়েল বসাইলাম, এবং দুপুরবেলা নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। সবাই মিলে নামাজ পড়ে আমি একটু তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ আমি তো দলের প্রধানের জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আসার পর দেখলাম যে ওই বাড়িরই একটা মেয়ে, নাম তার সাবরিনা। এই মেয়েটা আমার জন্য অনেকগুলো খাবার দাবার এটা ওইটা মিলে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। তো আমরা কিন্তু দুপুরবেলা আসলে খুব বাইরে খাই না, দুপুরবেলা আমরা সবাই খাবার নিয়ে যাই। তো আমি মেয়েটারে বললাম যে আমি তো খাবার নিয়ে আসছি, আমরা তো সবাই খাবার নিয়ে আসছি। বলে সমস্যা নাই, সবাই খাবার নিয়ে আসলেও আমার তরফ থেকে আপনাদের জন্য এটুকুন করলাম। তারা নিজেদের মতো করে একটু আয়োজন করছে আমাদের জন্য। তো আমাদের খাবারের সাথে তাদের খাবার মিক্স করে মোটামুটি আমরা সবাই মিলে পেট ভরে খাইলাম। খাওয়ার পরে আমি তখন ডিপ টিউবওয়েলটা বসাতে যেহেতু আমি দলপ্রধান, আমি জাস্ট ওদেরকে দেখাই দিই যে এভাবে করো, ওভাবে করো, আমি দেখাই দিই। এইভাবে দেখাই দিতে একটা পর্যায়ে হঠাৎ করে ওই বাড়ির জানালার দিকে আমার নজর যায়, এবং জানালার দিকে নজর গেলে পরে আমি দেখতে পেলাম যে এই মেয়েটা, যে মেয়েটার নাম সাবরিনা, এই মেয়েটা আমার দিকে খুব মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার বয়স একেবারে কমও না, আবার বেশিও না, মোটামুটি প্রায় 17-18 বছর একটা মেয়ে হবে, একেবারে তরতাজা জোয়ান যুবতী একটা মেয়ে আমার দিকে একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ওই চাহনি দেখে আমার ভিতরে কেমন জানি একটু লজ্জা ভাব করতে শুরু হলো, যে আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছে, এভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং চোখের পলক ফেলতেছে না। তো এমন করে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পরে, সে সময় আসলে মোবাইল ফোনের জামানা ছিল, কিন্তু অত হাতে মোবাইল ফোন ছিল না। এই সালটা মেবি 2007 এবং 2008-এর দিকে হবে, 8-9 বা এরকমই হবে, আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকমই হবে। তো আমি তখন মোবাইল ফোন চালাইতাম, কিন্তু কারণ আমার কাছে তখনই ফোন ছিল। আমি যেহেতু দলপ্রধান ছিলাম, আমাকে বিভিন্ন জায়গায় ফোন করা লাগতো, এবং আমার কাছে উঠতে টাকা অনেক থাকতো। প্রায় 12 মাসে আমার কল বসানোর ডেট থাকতো, এই জন্য আমার কাছে টাকা ভরপুর থাকতো। দেন আমি একটা মোবাইল ফোন কিনে রাখি। তখন আমি মেয়েটাকে ইশারাতে বললাম যে তোমার মোবাইল আছে কিনা, ঘরে মোবাইল আছে কিনা। তো মেয়েটা তখন ইশারা দিল যে মেয়ের কাকির কাছে মোবাইল আছে, এরকম করে আমাকে বললো ইশারাতে। আমি তখন ইশারাতে বললাম যে নাম্বারটা দাও। পরে একটা পিচ্ছিরি দিয়ে নাম্বারটা পাঠাইছে। এখন নাম্বারটা পাঠানোর পর আমাদের এখানে কল বসানো শেষ। কল বসে আমরা তখন চলে আসছে বাড়িতে আসার পর এই নাম্বারটা আমি বারবার দেখতেছি, একটা রবি নাম্বার, একটা এয়ারটেল, আপনার ওই সময় একটা একটেল নাম্বার ছিল। এখন 018 নাম্বারটা এয়ারটেল হয়ে গেছে, রবি হয়ে গেছে, বাট ওই সময় এটা একটেল নাম্বার ছিল। তো একটেল নাম্বার, আমি তখন চিন্তা করতেছি, নাম্বারটা বারবার মোবাইলে ঢুকাইতেছি,
বারবার ঢুকাইতেছি, আবার চিন্তা করতেছি কল দিব কিনা। 3310 ওই মডেলের একটা মোবাইল ছিল, যেটা টিং 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 করে রিংটোন বাজতো। তো আমি চিন্তা করে কল দিব কি দিব না, দিব কি দিব না, এভাবে অনেক দিন কেটে গেল। আমি ভয়ে আর কল দিই না, কারণ দেখা যায় যদি কোনোভাবে কল দিই, মেয়ের চাচি যদি বলে দেয় তাহলে একটা বদনাম হয়ে যাবে, ভাববে যে হচ্ছে এখানে কল বসাইতে এসে আমরা প্রেম করছি বা নাম্বার নিয়ে গেছি। এই ভয়ে অনেকগুলো দিন কেটে গেল, আমি আর ওইদিকে ফোন টোন দিলাম না। এমন করতে করতে তার 2 দিন পরে আমি ওই আরেক জায়গায় কল বসানোর জন্য গেলাম। তো ওই কাজটা করতে কিন্তু মোটামুটি অনেকটাই কষ্ট। এই মেয়ের কাগজটা আমার পকেটের মধ্যে ছিল, এবং পকেটে থাকা অবস্থায় ঘামে আমার একদম ভিজে এই কাগজটা একেবারে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এই নাম্বারে আর কল দিতে পারলাম না। মানে আমি নাম্বারটা একদম নষ্ট হয়ে গেছে, কাগজটা একদম নষ্ট হয়ে গেছে, নাম্বারটা বুঝে যায় না। তো যাই হোক, আমি আর কল দিলাম না। কল না দেওয়ার কারণে এভাবে প্রায় অনেক দিনগুলো কেটে গেল। অনেক দিন কেটে গেল বলতে মাস দেড়েকের মতো কেটে গেল। 1.5 মাস পরে একদিন হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসলো, আমি চিনি না। আমি রিসিভ করলাম, রিসিভ করার পরে বলতেছে আমি সাবরিনা। যখন সাবরিনা বললো তখন আমার মনে নাই যে ওই মেয়েটার নাম সাবরিনা ছিল। আমি তখন বললাম আমি তো সাবরিনা নামের কাউকে চিনি না, আপনি কাকে ফোন করছেন? বলে আপনি যে ডিপ টিউবওয়েল বসান, আপনার নাম রায়হান না? আমি বললাম হ্যাঁ, আমার নাম রায়হান। বলে রায়হান ভাইয়া, আমরা একটা টিউবওয়েল বসাবো, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি তখন বললাম যে ঠিক আছে, কোথায় আসতে হবে? বলে অমুক জায়গায় এসে আমাকে একটা জায়গার ঠিকানা দেয়। আমি তখন মেয়ের ওই দেওয়া ঠিকানা অনুসারে ওই জায়গার মধ্যে যাই, এবং জায়গার মধ্যে যাওয়ার পরে আমি খুব অবাক হয়ে যাই। এই জায়গাটা এরকম একটা জায়গা, আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই, একেবারে নিশ্চুপ নীরব একটা জায়গা। আমি তখন মনে করলাম যে সম্ভবত এখানে তারা বাড়ি বাঁধবে। আগ থেকে অনেকে বাড়ি যখন বাঁধে না, আগ থেকে টিউবওয়েল বসায় রাখে, এরপর এখানে বাড়ি বাঁধে। তাই আমি ভাবলাম হয়তো আগ থেকে টিউবওয়েল বসায় রাখার জন্য আমাকে ফোন করছে বা আমাকে জানাইছে। তো ওইখানে গিয়ে দাঁড়াই আসছি, অনেকক্ষণ পরে দেখলাম যে বোরকা পরে একটা মেয়ে আসছে। ভাই আমি আল্লাহকে সাক্ষী করে বলি, তখন পর্যন্ত কিন্তু আমার মনেই নাই যে এই মেয়েটা আমাকে ফোন নাম্বার দিয়েছিল, তার নাম সাবরিনা ছিল। সব আমি ভুলে গেছি, কারণ প্রতিদিনে যাই কোথাও না কোথাও কাজ করি, দুষ্টামি উষ্টামি একটু হয়, এজন্য আর তেমন কিছু মনে নাই। মনে না থাকার কারণে মেয়েটা তখন আসলো, এসে আমাকে বলতেছে, সালাম দিল, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি তখন বললাম যে আপনি যে টিউবওয়েল বসাবেন কোথায় বসাবেন, এই জায়গায় টিউবওয়েল কোথায় বসাবেন? পরে আমার দিকে তাকে হাসতেছে, মানে তার একটু একটু করে হাসির শব্দ আমি পাচ্ছি, বোরকার মুখোশ পরা। পরে আমি বললাম যে কী ব্যাপার, হাসতেছেন কেন চাচি? এখন চাচি বলার পরে বলতেছে আপনি আমার চাচি বলবেন না। যে কী বলবো? পরে বলে আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি বললাম যে না, চিনি নেই তো। বলে আমার নাম সাবরিনা। আমি বলি তো আপনার ফোনে বললেন আপনার নাম সাবরিনা। তো বলতেছে আপনার মনে আছে আপনি অমুক বাড়িতে যে ডিপ টিউবওয়েল বসাইছিলেন আজ থেকে প্রায় 1.5-2 মাস আগে, সেই বাড়ির একটা মেয়ে আপনাকে ফোন নাম্বার লিখে দিয়েছিল, জানালার পাশে আপনার দিকে তাকাইছিল। এরকম করে বলার পর হঠাৎ করে মনে হয় আরে হ্যাঁ, এ তো সেই মেয়েটা। আমি তখন বললাম হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। বলে আপনি কেমন মানুষ বলেন তো, আপনি আমাকে 1টা মিনিটের জন্য ফোন করলেন না? আমি প্রতিটা দিন আপনাকে মিস করতাম। আমি প্রত্যেক দিন কাকির কাছে গিয়ে বলতাম যে কাকি আপনার নাম্বারে কি কোনো কল আসছে, কোনো কল এসে আমাকে চাইছিল? কাকি বলে না, আমার নাম্বারে তো কোনো কল আসে নাই, কেউ তো কোনো কল দেয় নাই। জানেন আমি আপনাকে কতটা মিস করতাম, অথচ আপনি আমাকে 1টা মিনিটের জন্য কল দেন নাই। আমি তখন বললাম হায় রে বোকা, আমি তো আসলে কল দিতাম, কিন্তু আমার ওই নাম্বারটা না ভিজে গেছে। আমি এটা শার্টের পকেটে রেখেছিলাম, ঘামে কাজ করতে গিয়ে ভিজে এইটা নষ্ট হয়ে গেছে, আমি না নাম্বারটা খুঁজে পাই না। তা আমাকে বলে জানেন অনেক কষ্ট করে মানুষের কাছে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করলাম, তো শেষ পর্যন্ত আপনার নাম্বারটা পাইলাম। আমি যে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো ওই জায়গাটা একেবারে খুব নিরিবিলি একটা জায়গা ছিল, চারিপাশে ফসলি জমি ছিল, মাঠের প্রায় মোটামুটি মধ্যখানে। তো ওইখানে বসে আমি তখন মেয়েটার সাথে প্রচুর গল্প গুজব করতেছি, অনেক কথাবার্তা বলতেছি, এবং দুজনের মাঝে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছি। এরকম করে কথাবার্তা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে আসলো, এবং সন্ধ্যার পরে আমি তখন ওকে বিদায় করে দিলাম। আমি তখন চলে আসলাম। আসার পরে এরপর থেকে মেয়েটা তার ওই কাকির নাম্বার থেকে আমাকে প্রায় সময় কল দিত, আমিও তার সাথে কথা বলতাম। এভাবে কথাবার্তা বলতে বলতে দুজনের মাঝে এক ধরনের ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। দুজনাকে অনেকটাই ভালোবাসি। মেয়েটার সাথে কথা বললে আমার অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আমাদের মাঝে খুব বেশি দেখা হতো না, যেহেতু আমি সবসময় কাজে থাকতাম। আমি আসলে মানে সময় পাইতাম না, খুব বেশি কথাও হতো না, খুব বেশি কাজও হতো না, মানে খুব বেশি দেখা সাক্ষাৎও হতো না, কথাবার্তাও হতো না, কিন্তু দুজনের প্রতি ভালোবাসা ছিল অনেক গভীর। একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসতাম। এরকম করে সময়গুলো কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাছে হঠাৎ করে মনে হলো ওই সময় আমার বড় যে বোনগুলো ছিল সবারই বিয়ে হয়ে গেছে, এবং দাদিমণি ওই সময় এন্তেকাল করছে, দাদি মারা গেছে, বাবা ছিল, মা ছিল। তো আমি তখন চিন্তা করলাম আমার মায়েরও বয়স হয়েছে, একটা বিয়ে শাদী করে ফেলি, এবং মেয়েটাকে যেহেতু ভালো লাগে, ঘরে একটা বউ থাকলে খুব ভালো লাগতো। অনেকে আমার এখানে যারা কাজ করে ওরা প্রায় সবাই বিয়ে করছে। সবাই বলে ভাই এভাবে কাজ করে ঘরে যায়, ঘরে গেলে বউ যখন পিঠ টিপে দেয়, হাত পা টিপে দেয়, মাথা হাতায় দেয়, মাথা মেসেজ করে দেয়, কপাল মেসেজ করে দেয়, খুব ভালো লাগে ভাই। তো ওদের মুখ থেকে কথাগুলো শুনতে শুনতে আমার নিজের মাঝেও জাগলো, যে আমার যদি একটা বউ থাকতো
কিন্তু আমার বউ আমার মাথা টিপে দিত, আমার হাত পা টিপে দিত, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। এগুলো মনে হওয়া থেকে আমি তখন একদিন আম্মারে বলে বসলাম যে আম্মা, তুমি একা একাই সব কাজ করো, তোমাকে তো ডাক্তার কাজ করতে মানা করছে, তারপরেও তুমি কাজ কাম করো, তো আমাকে কি বিয়ে শাদী করাবা না? আমাকে নিয়ে কি তোমার কোনো পরিকল্পনা নাই? এগুলো বলার পর আম্মা তখন মুচকি মুচকি হাসতেছে। আম্মা বলে, আমার এত সুন্দর, আমার কালো একটা ছেলে, এখন ওর জন্য তো সুন্দর মেয়ে লাগবে, এত সুন্দর একটা মেয়ে লাগবে, সুন্দর মেয়ে আমি কোথায় পাবো? আমি তখন বললাম যে কেন, আমাকে বিয়ে করানোর জন্য সুন্দর মেয়ে লাগবে কেন? আমার মা বলে, আরে বোকা, কালো ছেলেদেরকে সুন্দর মেয়ে বিয়ে করাইতে হয় এবং সুন্দরী মেয়েদেরকে কালো ছেলে বিয়ে করাইতে হয়, কারণ তারপর দুজনের বর্নিংয়ের মাঝে সন্তান যারা হবে তারা মোটামুটি একটু ফর্সা হবে। তুইও কালো, তোর বউ যদি কালো হয় তাহলে তোর বউ তো মানে বাচ্চা থেকে একটা নিগ্রহ হবে। এত কালো মেয়ে যদি হয় তাহলে বিয়ে দিবি কেমন করে? আম্মা এগুলো আমার সাথে দুষ্টমি করে বলে। আমি তখন মাকে বললাম যে মা, তুমি এসব কথাবার্তা বাদ দাও, আমার জন্য মেয়ে খোঁজো, আমি বিয়ে করবো। তামা আম্মা আমার জন্য এদিকে ওইদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে, আমাকে আজকে এই মেয়ের গল্প বলে, ওই মেয়ের গল্প বলে, এমন করতে করতে একদিন আমি মারে বললাম, মা আমি একটা মেয়ে দেখছি এবং এই মেয়েটা কেমন, তুমি একটু বলো তো। আমার আম্মা বলে, কোথায়? আমি যে রূপগঞ্জ। রূপগঞ্জ। এটা শোনার পরে আমার আম্মা বলে, এত দূরে মেয়ে, এই এত দূরে বিয়ে দিবে? আমি বললাম, দিবে না কেন, মেয়ে দেখতে শুনতে ভালো আছে। আমার আম্মা বলে, মেয়ের বাবার নাম বল। আমি তখন বাপের নাম, মায়ের নাম সব কিছু কাগজে লিখা আমার মায়ের দিলাম যে নাও সব নিয়ে যাও। তারপর ওই দিনে মা আমার বড় বোনকে খবর দিল, আমার বড় বোন আসছে। বড় বোন আসার পরে রাতের বেলা আম্মা আমাকে বলতেছে, তোর তো বড়াপা আসছে, আমি আর রেহানা মিলে, মানে আমার বড় বোনের নাম ছিল রেহানা, তো আমার আম্মা বলতেছে আমি আর রেহানা মিলে এই মেয়ে দেখতে যাবো কালকে সকালবেলা, তুই আমাদের জন্য একটা রিক্সা পাঠিয়ে দিস আর কিছু টাকা দিয়ে যাস। আমি তখন বললাম ঠিক আছে। তো সকালবেলা আমি তখন বের হয়ে যাচ্ছি, মা আমারে বলে, কিরে আজকে তো আমরা যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি রিক্সা পাঠিয়ে দিব এবং রিক্সাতে আমি মিষ্টি কিনে দিব, তোমার টেনশন করো না। পরে রিক্সাওয়ালারে আমি মিষ্টি কিনে দিলাম, বাজারে আই না। রিক্সাওয়ালারে বললাম যে আমাকে বাড়ি যাও, আমার মা কই জানে যাইব। পরে আম্মা গেল এবং প্রায় দুপুরের পরে 3টের দিকে আমার বাড়িতে আসছে। বাড়িতে আসার পর আম্মা আমারে ফোন টোন দেয় না, কারণ আমাদের বাড়িতে মোবাইল আছে, আমার এক ভাবির কাছে মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে মা আমাকে মাঝে মাঝে কল দিত। তো ওই দিন আর কল টল দিল না। আসরের পরে ডিপ কয়েল বসাই আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার মুখটা কেমন জানি একটু মলিন, মানে খুব বেশি একটা মানে ভালো না। বড় বোনও কেমন একটা জানি মুখ কালো করে রাখছে। তো আমি রেহানা পরে বলছি, রেহানা আপা কী হয়েছে আপনার, মুখ খারাপ, মানে মন খারাপ কেন, মুখ কালো কেন? আমাকে বললো, ভাই একটা ঘটনা আছে, তোরে কেমনে কমো? আমি যে আমারে বলবেন না তো কারে বলবেন, কী হয়েছে বলেন তো? আমার তখন আমার বোন সুন্দর দিকে পুকুর পাড়ে টাইনে নিয়েছে, নিয়ে বলতেছে, ভাই রে এই মেয়েটা তোরে বিয়ে করাইতে পারব না। আমি তখন বললাম, এটা কী কথা বললেন যে এই মেয়েকে আমাকে বিয়ে করাতে বলবেন না? আমার মেয়েরা ভাল লাগছে, মেয়ের আচার আচরণ কথাবার্তা সর্বদিক থেকে আমার খুব পছন্দ হয়েছে, অথচ আপনারা আমারে বলেন যে এই মেয়ের বিয়ে করাতে পারবেন না কেন? এই মেয়ের মাঝে সমস্যা কী? আমার বোন বলে, বাইরে তুই তো এখন বুঝতেছিস না, এই মেয়ের মাঝে একটা বড় সমস্যা আছে, আল্লাহ মাফ করছে, মেয়ের চাচির মুখ থেকে আমরা শুনছি, এখন যদি জিনিসটা আমরা না জানতাম তাহলে তো আমাদের জীবনে একটা অঘটন ঘটে যেত। আমি বললাম, কি হয়েছে আগে তো আমাকে বলবা, তোমরা তো এত টেনশনের কিছু নাই, হয়েছে কি? আমার বন্ধু খান আমার বলতেছে, বাইরে এই মেয়েটার সাথে একটা জিনের সমস্যা আছে, এটা মানুষের মেয়ে না, এটা জিনের মেয়ে। আমি তখন বললাম, কি বলো তুমি, জিনের মেয়ে? এটা কি ধরনের কথা? মানুষের মেয়ে আর জিনের মেয়ে হয় কেমন করে? আমার বোন বলে, আচ্ছা তোর কি এই মেয়ের সাথে কোনো প্রেম ভালোবাসা আছে? আমি বললাম যে না। আমার বোন বলে, যদি নাই থাকবে তাহলে এত দূরে সেই রূপগঞ্জে গিয়ে তুমি এরে পছন্দ করলে কেন? আমি বললাম, একজনের কাছে শুনলাম যে ওই গ্রামে একটা সুন্দর মেয়ে আছে। আমার বোন বলে, হ্যাঁ মেয়েটা দেখতে অনেক সুন্দর, হাতে গোনা 1,00,000 মেয়ের মাঝে একটা হবে, রূপে গুণে সর্বদিক থেকে মেয়েটা অনেক সুন্দরী। কিন্তু রে ভাই, এই মেয়ের সাথে যদি তুই কখনো দেখা হয় তাহলে তুই দেখিস মেয়ের মাথায় 2টা শিং আছে। আমি শোনার পরে অবাক হয়ে গেলাম যে আপা তুমি এটা কী বলো যে মেয়ের মাথায় শিং আছে? আমার বোন বলে, হ্যাঁ এই মেয়ের মাথায় 2টা শিং আছে, গরুর যেরকম শিং এরকম শিং আছে। আমি বললাম, আপা তাহলে আমি তোর কাছে আবার সত্য কথা বলি, আমি এই মেয়ের সাথে প্রেম করছি, ভালোবাসছি, এই মেয়ের সাথে আমি দীর্ঘদিন দেখা করছি, আমরা ঘন্টার পর ঘন্টা প্রেম ভালোবাসা করছি, কিন্তু কোনোদিনও আমি এই মেয়ের মাথায় শিং দেখি নাই। আমার বোন বলে, এবার তুই দেখিস এবং যদি মিথ্যা হয় তাহলে তুই আমারে জানাইস, যা। আমার বোন এটা বলার পরে আমি তখন ওরে ফোন দিলাম, মানে সাবরিনারে ফোন দিলাম, দিয়ে বললাম, আমি কালকে বিকেলে তোমার সাথে দেখা করব, তুমি বটগাছের ওইদিকে আইসো। বলা, আচ্ছা ঠিক আছে। তো আমার আবার জিজ্ঞেস করে যে তোমার মা বোন কী বললো? আমি বললাম, তোমার পছন্দ করছে, আমার দুলাভাই তো একটু কাজে কামে এখন ব্যস্ত, এই জন্য একটু টাইম চাইছে, কিছুদিন পরে বিয়ে করাবে। ও বলা, আচ্ছা ঠিক আছে। পরের দিন বিকেলবেলা যখন আসছে, আসার পরে আমি তার মাথার দিকে বারবার তাকাইছি, সবসময় মানে গোমটা দিয়ে থাকে, তো আমি তার মানে গোমটা দিয়ে থাকে, তার মাথার ওইদিকে দেখা যায় না। আর শিং যদিও থাকে তো 2টা শিং তো উপরের দিকে বেশি থাকবে, তো বোঝা যাবে, বাট এভাবে তেমন কোনো কিছু বুঝেও যাচ্ছে না। পরে চিন্তা করতেছি যে কি করা যায়, মানে কি করতে পারবো। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো, আমি বললাম যে সাবরিনা তুমি একটু ওড়নাটা সরাও তো, এটা বললাম মাথা থেকে। ও আমাকে বলে, না এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিবে, ওড়না সরানো যাবে না।
আমি বললাম যে না তুমি ওড়নাটা একটু সরাও না। ও বলে না আমি সরাবো না। এমন করতে করতে মাগরিবের আজানটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে ও যখন ওড়না সরাচ্ছে না বারবার বলার পরেও আমার তখন আমার ওই রেহানা বোনের কথাটা সত্য মনে হলো যে না রে আমার বোন তো ঠিকই বলছে। পরে আমি ওইখান থেকে তারা বিদায় করে দিয়ে আমি তখন চলে আসছি বাড়িতে। বাড়িতে আসার পরে আমি আর ওই সাবরিনের সাথে খুব বেশি একটা কথা বলি না। ও আমাকে বারবার ফোন করে এবং প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে। আমি আর তার সাথে কথা বলি না, কারণ আমি যেটা বুঝে গেছি যে তার মাথার মধ্যে শিং আছে, তো শিংওয়ালা কোনো মেয়েকে তো আর আমি বিয়ে করতে পারবো না এবং এটা তার আমার পক্ষে সম্ভব না। আমি বললাম যে না, আমি আর তার সাথে কথা বলি না। এইভাবে 8 দিন 10 দিন কেটে গেছে। 8-10 দিন পরে ও একদিন ডিরেক্টলি আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের বাড়িতে আসার পরে আমার আম্মা আমারে ফোন দিচ্ছে, ভাবির মোবাইল দিয়ে কল দিয়ে বলতেছে কী রে ওই মাইয়াটা তো আমাদের বাড়িতে চলে আসছে। মানে কোন মাইয়া? আমার মা বলে সাবরিনা হেতি। আমি তখন বললাম যে কী অবস্থা, আমাদের বাড়িতে কেন চলে আসছে? আমি তখন তাড়াতাড়ি বাড়ির পাশে এক জায়গায় টিউবওয়েল বসাচ্ছিলাম, তাড়াতাড়ি তখন বাড়িতে আসছে। বাড়িতে আসার পর দেখি যে মোটামুটি আমাদের বাড়িতে, গ্রামের বাড়ি তো, একটা মেয়ে আসছে। এটা জানার পরে ধরেন চারপাশ থেকে মানুষের ভিড় লেগে গেছে। একটা মেয়ে আসছে এটা জানলেই তো হয়েছে, কারণ এই জিনিসগুলো তো বাতাসের আগে ছড়িয়ে যায়। সবাই তখন চারপাশে ঘেরাও দিয়ে বসছে, কী হয়েছে কী হয়েছে। আমি তখন ওরা আলাদা ঘরে ডাক দিয়ে নিলাম, ভাবির ঘরে ডাক দিয়ে বললাম যে কী ব্যাপার সাবরিনা, তুমি চলে আসলাম? মানে ও আমাকে বলে তোমার সমস্যা কি, আমাকে বলো। আমি বললাম কই আমার তো কোনো সমস্যা নাই। ও আমাকে বলে তাহলে তুমি আমার ফোন রিসিভ করো নাই কেন? আমি তোমাকে এতগুলো কল দিলাম, তুমি একটা বারের জন্য আমার কলটা রিসিভ করলো না, আমার সাথে 1 মিনিট কথা বললো না। তুমি এভাবে আমাকে মানসিকভাবে কষ্টটা কেন দিচ্ছ? আমি বললাম আরে না, আমার তো এখন কাজ কাম, এই জন্য আমি ব্যস্ত, এই জন্য তোমাকে কল করতে পারি না। ও আমাকে বলে না এই জন্য না, ঘটনা আছে। আমি বললাম যে কী ঘটনা? আমাকে বলে আমার মাথায় শিং আছে, এটা মানুষের কাছ থেকে শুনছো তাই না? তোমার বোন এসে বলছে, তোমার মা এসে বলছে, তোমার মা আর তোমার বোনটা ডাক দাও। আমি তখন বললাম যে এটা তুমি কী ধরনের কথা বলতেছো? আমার বোন কিন্তু তখন আমার মা আছে। পরে আমার বলতেছে তুমি তাদেরকে ডাক দাও। আমি বললাম দেখো সাবরিনা, আমার বোন কিন্তু নাই, আমার বোন চলে গেছে, আমার মা আছে। ও বলে তোমার আম্মারে ডাক দাও। আমার মাথায় শিখ মানে কোথায় শিং আমি দেখাবো? আমি বললাম যে তুমি আমার মাকে ডাকতে মানে ডাকার কী আছে? আমি তো তোমার নিজেই বললাম ওড়নাটা সর, আমাকে শিংটা দেখাও, আমি যেন মানুষের মুখে এই কথাগুলো শুনছি আমি একটু দেখি। আমাকে বলে হ্যাঁ তাহলে এসে দেখো। অ্যান্ড একবার যতক্ষণ ওড়নাটা সরায় মাথা থেকে, এবং ওড়নাটা সরানোর পরে ওর চুলগুলো খুব ঘন কালো লম্বা চুল ছিল, দেখতে অনেক সুন্দর। একটা পর্যায়ে আমি দেখলাম যে হ্যাঁ 2টা শিংয়ের মতো আছে, কিন্তু এগুলা একেবারে মাথার সাথে মিশিয়ে আছে। এমন না যে দেখা যাচ্ছে, মানে মাথার 2 অংশে 2টা কালো দাগ আছে। এগুলো আসলে এক্স্যাক্টলি শিং না, মানে 2টা কালো দাগ আছে। এগুলোর উপরেও কিন্তু চুল উঠে আছে। মাথার অন্য অংশটা সাদা ফর্সা, কিন্তু এই 2টা জায়গায় মোটামুটি কালো 2টা দাগ। আমি তখন বললাম তাহলে তো এটা কোনো ব্যাপার হতেই পারে না, এটা তো কোনো সমস্যা নাই, তুমি থাকো, আমি তখন আম্মাকে নিয়ে আসি। আমি তখন আম্মারে যে ডাক দিলাম যে মা আসো, তুমি একটু বেরিয়ে আসো। আম্মারে বের করে আনলাম। আনার পরে আম্মারে দেখাইছে। আম্মা আমার বলে এটা ওর সাথে জিনের সমস্যা আছে, এটা হবে না। আমি তখন বললাম সাবরিনা, আমি যেটা ভুল বুঝছিলাম, আমার ভুলটা ভেঙে গেছে, তুমি এখন বাড়িতে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো, কারণ এখানে বেশিক্ষণ যদি থাকো তাহলে লোকে এটাতে খারাপভাবে নিয়ে যাবে এবং এটা ভালো হবে না, তুমি চলে যাও। এই বলে তখন আমি ওর বিদায় করে দিলাম। বিদায় করে আমি ওর সাথে রাতের বেলায় অনেক কথা বললাম। আমি ওর কাছে ক্ষমা চাইলাম এবং বললাম যে আমার বোন আমার মা আমাকে এইভাবে বুঝাইছে, এবং তুমিও সেদিন সন্ধ্যার সময় মাথা থেকে ওড়নাটা সরাও নাই, এই জন্য আমার সন্দেহ লাগছে, এবং সন্দেহ লাগার ক্ষেত্রেই আমি আর তোমার সাথে খুব বেশি একটা কথা বলি নাই। ও তখন আমাকে বলে প্লিজ তুমি এরকম করে বইলো না, তুমি আমার সাথে কথা না বলতে পারলে আমি মরে যাব, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ও তখন প্রচুর কান্নাকাটি করে। যাই হোক, আমি ওকে একটু বুঝিয়ে শুনিয়ে দেন এরপর আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, তুমি টেনশন করো না। আমি তাকে পুনরায় তার সাথে এইভাবে কথা বলতেছি, আর আম্মাকে বলতেছি যে আম্মা এই মেয়ের মাথার মধ্যে ওরকম কোনো শিং নেই, তুমি যেটা মনে করছো এরকম কিছুই না, তুমি ওর সাথে আমার বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করো, আমি ওকে বিয়ে করবো। আমার আম্মা তখন ডিরেক্টলি একটা কথাই বলতেছে, এই মেয়েকে আমি জীবনও তোকে বিয়ে করাবো না, এবং আমার জীবন থাকতে আমি কখনো এই মেয়েকে বিয়ে করাবো না, আমি কোনো জিনকে আমার বাড়িতে আমি আনবো না। আমি আমারে বললাম যে আম্মা এটা তোমার ভুল ধারণা, তুমি ভুল বলতেছো, জিন বলতেছো কাকে? এখানে তো জিনের কোনো কথা নাই। আমার আম্মা বলে যেটা জানোস না তুই এটা নিয়ে কথা বলিস না। আমি ওই গ্রামের বিভিন্ন বয়স্ক মানুষের সাথে কথা বলেছি, সবাই আমাকে বলেছে এই মেয়ের সাথে জিন আছে এবং মেয়ের মাথায় জিনের একটা সমস্যা আছে, সুতরাং আমি কোনো জিনে আক্রান্ত মেয়েকে আমার ছেলেকে বিয়ে করাবো না। যতভাবেই আমার সাথে আমি কথা বললাম, যতভাবেই আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে আমি সাকসেস হলাম না। আম্মুর কথাই একটা যে আম্মু কখনো জিনে আক্রান্ত মেয়েকে আমাকে বিয়ে করাবে না, করাবে না। চাচি, জেঠিমা, ভাবি যারা আছে সবাইকে বললাম যে মাকে বুঝান, এই মেয়েকে আমি ভালোবাসি, আমি এই মেয়েকে ছাড়া বাঁচবো না, এবং এই মেয়ে আমার দেহের অক্সিজেন, যেমনি পারেন এই মেয়ের সাথে আমার বিয়ের দিন তারিখ সব ঠিক করেন। সবাইরই গিয়ে বলতেছি, কিন্তু আমার মায়ের কথাই একটা যে আমার মা এই মেয়েকে আমাকে বিয়ে করাবেই না। সবাই বলুক, সবাই করুক, বা সবাই যাই করুক, কিন্তু আমার মা আমাকে বিয়ে করাবে না।
একটা পর্যায়ে তখন মনটা অনেক খারাপ হয়ে গেল, কিরে মারে এতভাবে বলি, এতভাবে বুঝাই, কিন্তু কোনোভাবেই তো আমার মা আমার কোনো কন্ট্রোলে আসতেছে না, আমার কোনো কথাই শুনতেছে না। আমি মাকে বুঝাই একরকম, মা আমারে বুঝাই ভিন্ন রকম। মনটা তখন খুব খারাপ হয়ে গেল, কান্নাকাটি শুরু করলাম। এইভাবে আরও 8-10 দিন কেটে গেল। এদিক দিয়ে সাবরিনারও কিন্তু অন্য কোথাও থেকে যে বিয়ের ঘর আসতেছে, বিয়ে হয়ে যাচ্ছে, বিষয়টা এরকমও না। বাট সাবরিনারও অনেক খারাপ লাগে আমাকে ছাড়া থাকতে, এবং আমারও ভীষণ ভীষণ রকমের খারাপ লাগে ওকে ছাড়া থাকতে। দুজনের মাঝে তখন এক ধরনের একটা গ্যাপও আস্তে আস্তে হয়ে যাচ্ছিল। একদিন বিকেলবেলা আমি ওর সাথে দেখা করার জন্য যাই, এবং দেখা করার জন্য আমার দেখা করতে করতে ও খুব কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি, মানে দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ি। একটা পর্যায়ে আমি বললাম যে সাবরিনা তুমি আমার সাথে চলো। আমাকে বলে কোথায় নিয়ে যাবো? আমি বললাম আমার বাড়িতে। আমাকে বলে না, বাড়িতে আমি এখন যাব না, এভাবে যাব না। আমি বললাম যে কেন যাবা না, কেন তোমার সমস্যা কী? আমাকে বলে যে না, যেহেতু তোমার আব্বা আম্মা রাজি হয় না, আমি আর এই সম্পর্কের মাঝে থাকতে চাই না। ওইটা বলার পর আমার তখন বুকটা একদম মানে কেঁপে উঠেছে। কী ব্যাপার, তুমি থাকবে না? মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। আমার বাপ মায়ের রাজি নেই, এটা তো এই জন্য তো আমি দোষী না। আমার বাপ মা রাজি নেই, এটা তাদের ব্যাপার, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, চলো আমার সাথে। আমাকে বলে না, এভাবে তুমি আমাকে নিতে পারো না। তো এরকম তার সাথে হাত ধরে টানাটানি করতেছি, জোরাজোরি করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান দিয়ে দিছে। অ্যান্ড এই সময় কিছু পোলাপাইন ওই দিক দিয়ে যাচ্ছিলো, ওরা মনে হয় মাঠে ঘাটে কাজ টাজ করে আসছে, এলাকার কিছু পোলাপাইন। এরা বিষয়টা দেখছে, দেখার পরে এখানে আসছে, এসে বলতেছে ভাই এখানে কী হয়েছে? আমি বললাম যে কিছুই না। পরে বলে এরে এত তো চিনি, এত বিভিন্ন জায়গায় কল বসায়, এ তুই ওর হাত ধরে টানতেছিস কেন্দ্রে। এখানে ধরিয়ে মনে করেন আমার উত্তম উত্তম কয়েকটা খিচে বসলো, ঘুষি টুসি মারলো। মারার পরে গ্রাম থেকে মানুষ ডাক দিল, গ্রামের মানুষজন আসছে, সাবরিনার বাবা মাও আসছে, এসে আমার বাড়ির ভিতরে নিয়ে গেছে। বাড়ির ভিতরে নিয়েই আমাকে পিসমরা দিয়ে বান্ধিয়ে ফেলছে, বান্ধিয়ে বলতেছে তোর বাপ মারে খবর দে। আমি তখন মোবাইল দিলাম আমার ভাবির কাছে আমার মারে আনার জন্য। আমার মা ডিরেক্টলি বলতেছে আমার মা বাবা তারা আসবে না, আমাকে মেরে ফেললে মেরে ফেলক, তারা আসবে না। রাত্র প্রায় 2টা-3টা বেজে গেছে, এরা আমাকে ওরকম করে বেঁধে রাখছে। 3টার দিকে সাবরিনার মা তখন এসে আমার হাতের বাঁধন খুলে দিছে, খুলে দিয়ে বলতেছে যে রায়হান তুমি চলে যাও বাবা। আমি বললাম যে না আমি তো যাবো না। উনি আমাকে বলে বাবা তুমি চলে যাও, কারণ তুমি চলে না গেলে সকালবেলা ওই যেহেতু তোমার আব্বা আম্মা আসে নাই, এই পোলাপাইনগুলো তোমাকে মেরে থানাতে দিয়ে দিবে, তোমাকে মেরে থানায় দিয়ে দিবে। তো তুমি বাবা চলে যাও, তুমি এখানে থাইকো না। রাত তখন 2টা-2:30টার মতো বাজে। আমি তখন বললাম যে না আপনি আমাকে হাত ছেড়ে দিয়েছেন তো কী হয়েছে, আমি যাব না। আমাকে যদি সবাই জেলে দিয়ে দেয় আমি যাবই না এখান থেকে। উনি আমাকে বলে তুমি কী চাও? আমি বললাম আমি সাবরিনারে চাই। উনি বলে যেমন? আমি বললাম আমি একমাত্র এখান থেকে চলে যাবো যদি সাবরিনাকে পাই। সাবরিনা যদি আমার সাথে যেতে রাজি হয় আমি সাবরিনাকে নিয়ে যাব, অন্যথায় আমি এখান থেকে যাব না। তো উনি বলতেছে যে এটা কি ঠিক? আমি বললাম যে ঠিক কি বেঠিক জানি না। সাবরিনা তখন পিছন থেকে ওর মায়ের কাছে আসছে, আচ্ছা বলতেছে মা আমি রায়হানের সাথে চলে যাব। ওর মা তখন আমার মুখের দিকে একবার তাকায়, সাবরিনার মুখের দিকে একবার তাকায়, তাকে বলতেছে তোরা যা ভালো মনে কর তাই কর, আমি কিছু জানি না। এই কথা বলে ওর মা তখন ঘরে ঢুকে গেল। আমি খপ করে হাত চেপে ধরে বললাম চলো। ও আমাকে বলে ঠিক আছে। এরপরে রাত 2টা-2:30 বাজে গ্রামীণ পথ ধরে আইল বেয়ে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমি তখন সাবরিনাকে নিয়ে বাংলার মিঠো পথ ধরে হেঁটে হেঁটে আমার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে প্রায় সকাল হয়ে যায়। সকাল হলেও পরে আব্বা আমার ঘরের ভিতরে ঢুকতে দেয় না, ঘরে ঢুকতে দেয় না। পাশের ঘরে এক দাদি আছে, দাদি এসে আমার আম্মারে বলতেছে তুই কি পাগল হইছস? তোর পোলা যেহেতু মেয়ের হাত ধরে বাড়িতে নিয়ে আসছে, এখন তুই যদি মেয়ের ঘরে জায়গা না দেস, দেখা যায় একটা পর্যায়ে এটা খুবই খারাপ হয়ে যাবে, গ্রামবাসী এটা নিয়ে ছিচি করবে, এটার মাঝে অনেক সমস্যা হবে। এ বউ এটা করিস না, তুই পোলারে ঘরে ঢুকা। দাদি এটা বলার পরে মা তখন আমারে আর সাবরিনারে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যায় সাবরিনার বাপ মারে খবর দিল, এবং আমার আব্বা বলল যে আমার তো একটা মান সম্মান আছে, এভাবে তো হতে পারে না, আপনারা বর্ষে যে আপনারা আপনাদের পক্ষ থেকে আসেন। এরপরে সাবরিনার বাবা মা তখন তারা মোটামুটি তাদের এলাকা থেকে কিছু লোকজন নিয়ে আসছে। দুপুরের দিকে সাবরিনার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। পারিবারিকভাবে বিয়ে শাদী কমপ্লিট হলো, এবং বিয়ে শাদী কমপ্লিট হওয়ার পরে ওর বাপ মায় তখন চলে গেল। রাতের বেলায় আমার বোনেরা সবাই আসছে, বোন জামাইরা আসছে, সবাই মিলে এসে তখন বাসর ঘর তৈরি করছে, এবং আমি তখন সাবরিনার সাথে বাসর করতে গেলাম। এবং যখন আমি সাবরিনার সাথে বাসর ঘরে ঢুকলাম ঠিক তখনই মর্মান্তিক ঘটনাটা ঘটলো। মর্মান্তিক আমি বলবো কি না জানি না, সেখান থেকে আমার জীবনের সমস্যাগুলো শুরু। আমি ওর সাথে বাসর ঘরে ঢুকলাম, ঢুকার পরে এই যে মানে অনেকটাই খারাপ লাগতেছিল, ওকে ধরে আমি একটু শুইলাম, কিন্তু শোয়ার পরে আমার ঘুম চলে আসছে। মানে এত পরিমাণের ঘুম আসছে আমার, যখন ঘুম ভাঙছে মানে ফজরের আজানেরও অনেক পরে, মানে যখন সূর্য উঠে গেছে তখন আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, এরকমটা কেন হইলো? আমি তো ওরে এত ভালোবাসি, এত ভালোবাসি ওরে বিয়ে করছি, আজকে আমাদের বাসর রাত। অথচ আমি ওরে বললাম যে সাবরিনা তুমি কি সারা রাত ঘুমাইছো? ও আমারে বলে হ্যাঁ আমার অনেক ঘুম আসছে। আমি বললাম তো আমারও এরকম ঘুম কেন আসলো, আমার তো কখনো এরকম ঘুম আসার কথা না। আমারে বলতে সারে বোকা, সারাটা দিন এরকম জার্নি করছো, দৌড়াদৌড়ি করছো, আর তোমারে মারছে, তোমার শরীরে রক্ত বেরিয়ে গেছে,
তাই এই জন্যই হয়তো একটু ক্লান্ত লাগছে, এই জন্য ঘুম আসছে, বাট এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ও আমাকে এটা বলে। তাই আমি বললাম যে হয়তো এরকমটাই হবে, সারাদিন যে একটু ক্লান্ততার মধ্যে ছিলাম, একটু ঝামেলায় ছিলাম, এই জন্য মনে হয় এরকমটা হয়েছে। আমি আর বিষয়টাতে কোনো কিছু মনে করলাম না, কোনো কিছু না মনে করে সকালবেলা তখন সবাই আয়োজন করলো অ্যান্ড মেয়ের বাড়িতে যাবে, মানে সাবরিনাদের বাড়িতে যাবে। পরে সাবরিনাদের বাড়িতে গেলাম, গিয়ে সাবরিনাকে তার বাড়িতে রেখে আসলাম। 2 দিন পরে আমি তখন সাবরিনাদের বাড়িতে গেলাম। 2 দিন পরে আমি একাই গেলাম ওদের বাড়িতে, যেটা আড়াইয়া না কি জানি বলে। তো ওই বাড়িতে যাওয়ার পরে এরপর ওর সাথে আমি ঘুমাইলাম ওদের ঘরে। ওদের ঘরে ঘুমানোর পরে রাতের বেলায় একইভাবে আমি ওর সাথে শুইলাম। শোয়ার সাথে সাথে যে সারাটা রাত আমার কেমনে কাটলো আমি বুঝতেই পারলাম না। অনেক সময় আমি যখন আমার ঘরে ঘুমাই, আমি প্রস্রাব করার জন্য রাতে অন্তত 2 বার উঠি, ম্যাক্সিমাম 2 বার আমার ওয়াশরুমে যেতে হয়। তা আমি ওর সাথে যখন ঘুমাইলাম, সারাটা রাত কেটে গেল ভাই, আমি একটাবার ওয়াশরুমেও গেলাম না, এবং রাতটা মনে হয় পুরো আমি অজ্ঞানের মতো ছিলাম। আমি তখন বললাম যে সাবরিন এটা কী হলো? ও আমাকে বলে আমাদের ঘরে আসলে এমনিতেই ঘুম একটু বেশি হয়, এটা নিয়ে চিন্তা করো না। এরপর আমি ওকে নিয়ে দুপুরবেলা রওনা দিয়ে আমাদের বাড়িতে চলে আসছি। আমাদের বাড়িতে আসার পরেই ওর সাথে আমি এরপরেও আমি কাজ কম বাদ দিয়ে ওর সাথে আমি রাতে ঘুমাইলাম। আমি আজকে প্ল্যানিং করে রাখলাম যে আমি আজকে ঘুমাবো না, কিন্তু ভাই ওই রুমের ভিতরে ঢুকলে, ওর সাথে রুমের ভিতরে ঢুকলে যে আমার কী হয় আমি এটা বুঝতেই পারি না। এবং সেদিনটা তো আমি একইভাবে ঘুমিয়ে গেলাম। সকালে বড় ঘুম থেকে উঠে আমি বললাম যে সাবরিনে কী হইলো, তোমার সাথে ঘুমাইলে তো আমি সারা রাত ঘুমিয়েই থাকি, আমার ভিতরে তো আমি থাকি না। ও আমাকে বলে এরকম করো না তো, আমি কি মরে যাচ্ছি না আমি অন্য কার সাথে চলে যাচ্ছি, তুমি তো আমাকে পাবাই। অ্যান্ড এমন করে এর পরের দিন রাতেও একইভাবে আমি ওর কাছে গেলেই আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে গেলাম। এবং সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো আমি বললাম যা, ভোর হয়েছে তো, ভোর হয়ে গেছে, সূর্য ওঠার পরেই ঘুমটা ভাঙে। আমি বললাম যে এবার তো সূর্য উঠে গেছে, তাও আমি তোমারে ছাড়বো না, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক করবো। আমার বলে তুমি কি পাগল হইছ? ওই সময় আমাদের ঘরটা ধরেন টিনের ঘর ছিল আর কি, অতটা উন্নত না। তো আমাকে বলে মানুষ কি বলবে, শব্দ হবে, সাউন্ড হবে, মানুষ খারাপ বলবে। আমি বললাম মানুষ কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় না, আমি আমার বউর সাথে করবো কার কি। ও আমাকে তখন যতই জোরাজোরি করতেছিলাম না, আমাকে দিবে না, এবং আমাকে দিল না। এবং ওই দিনে দুপুরবেলা আমার জ্বর উঠলো। এত পরিমাণের জ্বর আমার হয়েছে ভাই, জন্মের পর আমি এরকম জ্বরে আর কখনো আক্রান্ত হয়নি। দীর্ঘ 1 দিন 2 দিন না 9টা দিন আমি শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছি। এবং এই 9 দিন পরে আমার মা কোন কবিরাজের কাছে গেছে না কোন জায়গায় গেছে, এই 9 দিন পরে মা আমাকে আর সাবরিনের সাথে ঘুমাইতে দেয় না। আমাকে বলে তুই আর ওর সাথে ঘুমাইতে পারবি না, ওরে এক রুমে ঘুম পাড়ায়, আমাকে আরেক রুমে নিয়ে যায়। আমি তখন বললাম যে মা এরকমটা কেন করতেছো? আমার আম্মা বলে এই মেয়ের সাথে খুব খারাপ একটা জিনিস আছে, যে জিনিসটা মেয়ের সাথে রাতের বেলায় থাকে, এবং তুই যদি ওই মেয়ের সাথে এরকম কোনো কিছু করিস তাহলে তোর সমস্যা হয়ে যাবে। আমার কথাটা আমার বিশ্বাসও হলো, কারণ আমি যতদিনে সাবরিনের সাথে ঘুমাইছি সন্ধ্যার সাথে সাথে আমার ঘুম চলে আসতো। এবং যেদিন আমি সাবরিনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য জোরাজোরি করলাম, ওর হাত ধরে টানাটানি করলাম, সেদিন রাতেই আমার জীবনে, মানে সেদিনে আমার এতটা জ্বর চলে আসলো এবং আমি এতটা অসুস্থ হয়ে গেলাম। সব কিছু মিলে আমার আম্মার কথাটা সত্যি মনে হলো। দেন সাবরিনা তখন এক রুমে ঘুমাইতো, আমি আর এক রুমে ঘুমাইতাম, আমরা একসাথে ঘুমাইতাম না। রাতের বেলা আমি যখন দরজা খুলে বের হইতাম, আমার আম্মা সারাটা রাত আমার পাহারা দিত। এটা তো আর মেনে নেওয়া যায় না, নিজের বিবাহিতা স্ত্রী পাশের রুমে ঘুমাবে, আমি তার পাশের রুমে ঘুমাবো, এটা তো আসলে হতে পারে না। ভিতরে তখন প্রচণ্ড রকমের কষ্ট কাজ করতেছে, এটা কিভাবে সম্ভব, আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না। একটা পর্যায়ে আমি তখন মারে বললাম যে মা এটা কিভাবে সম্ভব, আমি কি বিয়ে করছি, আমার বিবাহিতা বউ, ও এক রুমে ঘুমাবে, আমি এক রুমে ঘুমাবো, আমি তো এটা মানতে পারতেছি না গো মা। আমার আম্মা বলে বাবা কী করবো তুই আমারে বলতো। আমি বললাম কী করবো না করবো এটা তুমি জানো, কিন্তু আমি সাবরিনার সাথে এইভাবে দূরত্ব রেখে ঘুমাইতে পারবো না। একবার যে মা তখন করলো কি, কবিরাজের শরণাপন্ন হলো, আমাদের এলাকার যে কবিরাজ আছে কবিরাজদের কাছে গেল। যাওয়ার পরে সব কবিরাজরা একটা কথাই বলে যে এই মেয়ের সাথে খুব খারাপ একটা জিন আছে, ওই জিনটা অন্য কারোর কাছে মেয়েটাকে যেতে দিবে না, অন্য কোনো পুরুষ এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। এবং সাবরিনাও দিনে দিনে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছিল, এত মায়াবী চেহারা হয়ে যাচ্ছিল যেটা আসলে বলার মতো না। এবং আমি কোনোভাবে এটা মেনে নিতে পারতেছিলাম না। এবং দিনের বেলা ওর কাছে গেলে ও আমার গায়েও, ওর গায়ে আমাকে হাত দিতে দিত না, আর আম্মু ওর সাথে আমাকে মিশতে দিত না। এরকম করে সময়গুলো কাটতে থাকে, কখনো এই কবিরাজ কখনো ওই কবিরাজ, বিভিন্ন বড় বড় কবিরাজের শরণাপন্ন হচ্ছি, বাট কোথাও থেকে ভালো কোনো নিউজ পাচ্ছি না। তাবিজ তুমান এটা ওইটা সমস্ত কিছু দেওয়ার পরেও একদিন কবিরাজ আমাকে বলল, এটা আমার আম্মার সামনে আমাকে বলে দিল, আমি যাতে কোনোভাবেই জোর করে ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি না করি, যদি আমি এরকমটা করি তাহলে আমি মারাও যেতে পারি, তাহলে হয়তো আমি মারাও যাব যদি ওর সাথে আমি এই ধরনের সম্পর্ক করি। কবিরাজ আমাকে ডিরেক্টলি বলল, ও যতক্ষণ না ইচ্ছে করে আপনাকে না রাখবে বা ততক্ষণ পর্যন্ত আপনি ওর সাথে কোনো সম্পর্ক করেন না, কারণ ওর সাথে সম্পর্ক করতে গেলে
আপনাকে জিনেরা মেরে ফেলবে, আপনি জিনেদের হাতে মারা যাবেন, এটা আপনি ভুলও করেন না। তাই নিজের বউয়ের প্রতি নিজের বউয়ের কাছে আমি যেতে পারবো না, মানে এটা তো আসলে মেনেও নিতে পারতেছি না। 1 দিন 2 দিন 3 দিন করে যেতে যেতে অনেকগুলো দিন ভাই কেটে গেল, কোথাও কোনো রকমের সুরাহার পেলাম না। এমন এক পর্যায়ে গিয়ে আমি তখন আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরেই আছে, সদরের পাশে, সেখানে একটা কবিরাজের সন্ধান পাইলাম। এবং কবিরাজের সন্ধান পাইলাম, অনেকেই বলতেছে ওই কবিরাজটা ইয়াং একজন কবিরাজ এবং তিনি যথেষ্ট পরিমাণের ভালো এবং এই ধরনের কাজগুলো তিনি খুব ভালো করে, তিনি একজন কোরআনে হাফেজ, এটা আমাকে বলল। এবার আমি তখন ওই হাফেজের শরণাপন্ন হলাম। হাফেজের কাছে যাওয়া মাত্রই তিনি আমাকে সব কিছু বলে দিল। আমাকে দেখেই বলতেছে আপনার এই সমস্যা, আমাকে বলতেছে। আমি বললাম যে হ্যাঁ। তিনি আমাকে বলতেছে আমি আপনার সম্বন্ধে সব কিছু জেনেছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বউর সাথে যে জিনিসটা আছে এই জিনিসটা তো সহজে সরাইতে পারবেন না, এটা তো আপনার পক্ষে সম্ভব না। আপনি একটা কাজ করেন, আপনার বউটাকে আপনি ছেড়ে দেন। এক কবিরাজ আমাকে বলতেছে আপনার বউটাকে আপনি ছেড়ে দেন, তা নাহলে আপনি মারা পড়বেন। আমি তখন বললাম যে এটা আপনি কী কথা বলেন, আমার বউকে আমি ছেড়ে দিব মানে? আমি আমার বউকে এত ভালোবাসি, আমি তো আমার বউকে ছাড়তে পারবো না। আমি তো ছাড়ার জন্য আপনার কাছে আসি নাই, কীভাবে তার সাথে আমি সারা জীবন থাকতে পারি? আমাদের সম্পর্কটাকে আপনি একসাথ করে দিবেন যাতে এরকম সমস্যাটা না হয়, আপনি এটা করে দিবেন আর আপনি আমাকে বলতেছেন ওটা ছেড়ে দেওয়ার জন্য। কবিরাজ আমাকে বলতেছে দেখেন ওরে আপনি ঠিক করতে পারবেন না এবং ওরে আপনার পক্ষে ঠিক করা সম্ভব না, আপনি পারবেন না, আপনি ওরে ছেড়ে দেন, ছেড়ে না দিলে আপনি মারা যাবেন। আমি কবিরাজের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বললাম যে হুজুর দেখেন, এ পর্যন্ত অনেক মানুষের কাছে গেলাম, অনেক কবিরাজের কাছে গেলাম, অনেক জিনের কাছে গেলাম, অনেক বৌদ্ধের কাছে গেলাম, ঠাকুরের কাছে গেলাম, বিভিন্ন ধর্মের মানুষের কাছে গেলাম, বাট আমি আমার বউকে ভালো করতে পারলাম না। সর্বশেষ ভরসা আপনি, আমি আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি আপনি যেমনিই পারেন আমার বউটারে ভালো করে দেন। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি চাইলে আপনি পারবেন, আপনি চাইলে আপনি পারবেন, আপনার পক্ষে এটা সম্ভব। উনি আমাকে বলতেছে না এটা আমার পক্ষে সম্ভব না। আমি বললাম যে না আপনার কাছে অনুরোধ, আপনি পারবেন। পরে আমাকে বলে ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি আমার উপরের জিন যারা আছে এরা তো এখন হাজির নেই আমার সাথে, এরা হাজির হোক, এদের সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে আমি আপনাকে জানাবো। যাই হোক আমি তখন এখান থেকে চলে আসলাম। ওনার এখান থেকে আসার পরে 4 দিন পরে ওই কবিরাজ আমার ফোন দিল। 4 দিন পরে ফোন দিয়ে বলতেছে রায়হান ভাই আপনি একটু আমার এই চেম্বারে আছেন, আপনার সাথে আমার কথা আছে। তো 4 দিন পরে যখন উনি ফোন করলো আমিও খুব খুশি হইলাম, তাড়াতাড়ি গেলাম পরে তিনি সুন্দর পরে আমার নিয়ে বসছে, মানে আমি গেছি আপনার দুপুরের দিকে, সারাটা দিন ওইখানে বসা ছিলাম, মাগরিবের পরে উনি আমাকে নিয়ে বসা বলতেছে রায়হান ভাই আপনি আমার কাছে আসছেন এবং এটা করলে আপনি আমার উপরে বিশ্বাস রাখতে হবে, একটা কাজ করতে হবে, এটা করে যদি আপনি আমার উপরে বিশ্বাস রাখেন তাহলে আপনার বউকে আপনি পাবেন বা আপনার বউ ভালো হবে, তো আমার উপরে আপনার আগে বিশ্বাস আনতে হবে। তো উনি কিন্তু আমার বউকে এখনও দেখেও নাই, এটা হচ্ছে কথা। আমি বললাম যে ঠিক আছে কী বিশ্বাস? তিনি আমাকে বলে যে আপনার বউকে আমার কাছে দিয়ে যেতে হবে। আমি বললাম মানে? উনি বলে টোটাল 13 দিন, 13 দিন পরে আপনার বউকে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন এবং 13 দিন পরে আপনি আপনার বউর সাথে শারীরিক সম্পর্ক করবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না, আপনার বউ মোটামুটি ভালো হয়ে যাবে, এই কথা আমাকে বলতেছে। আমি তখন বললাম যে এটা কি কথা বললেন, 13 দিন আপনার কাছে দিয়ে যেতে হবে? বলে হ্যাঁ। আর 13 দিন আমি ওই 13 রাত আমার এখানে আরও মেয়েরা আছে যারা আমার এটা তো হসপিটালের মতো, অনেক মেয়ে আছে, আমার ঘরে মা আছে, বোন আছে, তাদের সাথে থাকবে। আমি প্রতিদিন গভীর রাতে আমি ওর উপরে চালাবো, আপনার কী বলে মানে যেগুলো বলে না এগুলো চালাবো, তা আপনি আমাকে দিতে হবে। আমি বললাম যে হুজুর তাহলে আপনার কাছে আমার একটা ছোট্ট শর্ত আছে, আপনি আমার শর্তটা মানতে হবে। পরে আমাকে বলে ঠিক আছে বলেন কী শর্ত? আমি বললাম 13 দিন যদি আমার বউ আপনার কাছে থাকে, 13 দিন আমিও আপনার সাথে আপনার বাড়িতে থাকবো। পরে আমাকে বলে থাকতে পারবেন ঠিক আছে, কিন্তু রাতের বেলা আপনার বউকে আমার কাছে দিতে হবে এবং আমি যখন আপনার বউকে নিয়ে ঘরে ঢুকবো দরজা আটকাবো, আপনি কিন্তু কোনো ডিস্টার্ব করতে পারবেন না। 4 ঘন্টা হোক 5 ঘন্টা হোক আমি আর উপরে জিন চালান করবো এবং আমি জিন সরানোর চেষ্টা করবো, আপনি আমাকে এই সুযোগ দিতে হবে। আমার ঠিক আছে আমি মানলাম। এই কথাই বাড়িতে বললো যে আপনার বাড়িতে আপনি এগুলো কাউরে জানাইন না, কারণ গ্রামের মানুষ তো অনেকেই বুঝবে না, এটা নিয়ে বাজে মন্তব্য করবে, খারাপভাবে চিন্তা ভাবনা করবে, এটা আপনার এলাকার কোনো লোকজনকে জানানোর প্রয়োজন নাই, আপনার তো কাজ হওয়া দিয়ে কথা। আমি বললাম হ্যাঁ আমার তো কাজ হইলেই হয়, আমি এলাকার লোকদেরকে জানাতে যাব কেন? তো একটা পর্যায়ে আমি তখন ওই কবিরাজের কথা মতো ওই কবিরাজের বাড়িতে আমি আমার বউকে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার এখানে থাকার জায়গা আছে বোর্ডিংয়ের মতো, তো বোর্ডিংয়ে আমি আমার বউ তখন থাকতেছি, তাও 2 জন 2 রুমে, 1 রুমে না, বোর্ডিংয়ের 1 রুমেও থাকে আর 1 রুমে আমি থাকি। রাতের বেলা কবিরাজ আমাকে ফোন দেয় 1টার দিকে 12টার দিকে যে রায়হান ভাই আপনার বউরে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে উনি ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো দরজা বন্ধ থাকে এবং যখন উনি বের হওয়ার পর ওর পুরো গায়ে আমি কাঁচা হলুদের গন্ধ পাই। ওরে বললাম যে তোমার গায়ে কি কোনো কাঁচা হলুদ দিছো? আমাকে বলে আমি জানি না, ওই রুমে যাওয়ার পর আমার কী হয়, আমার জ্ঞান থাকে না, আমি অজ্ঞান হয়ে যাই।
এবং আমি বললাম তোমার কি কাঁচা কাঁচা হলুদ বা এই টাইপের কোনো কিছু দিছে কিনা? আমাকে বলে যে না, বললাম তো আমার ভিতরে কোনো সেন্স থাকে না, আমি ভিতরে ওই রুমে ঢোকার পর আমি অজ্ঞান হয়ে যাই। যাই হোক, এভাবে 13 রাত সে আমার বউকে নিয়ে ভিতরে ঢুকতো এবং 4 ঘন্টা 5 ঘন্টা পরে সে বেরিয়ে আসতো। 13 রাত পরে আমি আমার বউ নিয়ে তখন বাড়িতে চলে যাব। 13 রাত কেটে গেছে। উনি 14 রাতে আমাকে বলে যে আপনি আপনার বউর সাথে থাকতে পারবেন কালকে রাত থেকে। আমার আম্মারে অনলাইনে বলতেছে সমস্যা নাই, জিন সরাই দিছি, এখন আর কোনো ঝামেলা নাই, আপনার নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার ছেলে এখন আপনার ছেলের বউর সাথে থাকতে পারবে। এরপরে আমি ওর বাড়িতে নিলাম। বাড়িতে নেওয়ার পরে 14 রাতের দিন আমি ওর সাথে আসি। সে রাতে আমি মোটামুটি প্রস্তুতি নিলাম যে আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বা আমরা সংসার হব। এখন ঢুকার পরে ভাই অন্য রাতগুলোর মতো এই রাতেও একইভাবে আমার অবস্থা হলো। আমি ওর সাথে শুইলাম, শোয়ার সাথে সাথে আমার ঘুম চলে আসছে এবং ঘুম যখন ভাঙলো দেখি যে সকালবেলা, মানে আগে যেমনটা হয়েছিল ঠিক তেমনটাই, এক বিন্দু পরিমাণের পরিবর্তন নেই। আমি তখন কবিরাজের কাছে পুনরায় আবারও গেলাম, টাকা পয়সা তো ওনারা অনেকগুলো দিলাম। আমি তখন বললাম কী ব্যাপার হুজুর, আপনি তো বললেন এই কিছু হবে না। তিনি আমাকে বলে আপনি থাকতে থাকেন, একদিন হবে, কিন্তু জোরাজুরি করেন না ওর সাথে, এই সম্পর্কটা করার জন্য কোনো জোরাজুরি করেন না, তবে হবে, আপনি যান। পুনরায় আমি তখন আমার বউকে নিয়ে আবারও আসলাম এবং এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাকতেছি, কিন্তু ভাই কোনো রকমের কোনো কিছুই নেই। রাতের বেলায় ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠি। এবং একদিন আমাদের বাড়িতে চুরি হয়েছে, মানে চোর ধরছে রাতের বেলায়। তো গ্রামের বাড়ি তো, আমাদের টিনের ঘর, চোর ধরলে তো আপনি বুঝেন যে কী পরিমাণের মানে মানুষ হয়। এই চোর ধরছে, মানে চিৎকার করছে, আমাদের গ্রামের সব মানুষ উঠে গেছে, আমি ঘর থেকে উঠি নাই, আমি শোয়া থেকে ঘুম থেকে উঠতে পারি না। একটা পর্যায়ে আমার চাচা যেটারা বা আমার বাড়ির পোলাপাইনি করছে কি, মানে আপনার বালতি করে পানি নিয়ে আমার মুখে ঢেলে দিছে। আমি তারপর নাকি মুখ মুইসা আবার শুয়ে গেছি। আমার গায়ে যে পানি ডালছে, আমি যে মুখ মুছছি, আমার এগুলো কিচ্ছু ভাই মনে নাই। সকালবেলা আমি একইভাবে আমি বললাম যে কী রে, কখন তোরা চোর ধরলি রাতের বেলায়, আমার জানাইলি না, আমি জানলাম না। পরে আমার বলে ভাই আপনার মুখে পানিও মারছি, আপনারা ডাকছি, আপনি উঠেন, আপনার বউ তো উঠে আসছে। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। আমি তখন এমনভাবেই কাটাচ্ছিলাম, আসলে আমার তো আর কিছু করার নাই। রাতের বেলা ওরে নিয়ে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠি এবং উঠার পর আমি তখন আমার কাজে চলে যাই। আমাদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। কিন্তু এরই মাঝে একদিন হঠাৎ করে আমার বউ তখন বমি করতেছে, সাবরিনা প্রচণ্ড রকমের বমি করতেছে এবং ওর শারীরিক অবস্থা তখন অত্যন্ত খারাপ। এরকম বমির দেখে আমি তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং মাস খানিক পরেই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরেই ডাক্তার আমার বলতেছে আলহামদুলিল্লাহ আপনি তো বাবা হইতে চাইতেছেন, আপনার বউ প্রেগনেন্ট। এটা শোনার পর আমার মাথা তখন আসমানটা ভেঙে পড়লো। কিরে, এটা কী ধরনের কথা? আমার জানা মতো আমার বউর সাথে কোনোদিন আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, একদিনের জন্য কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, তাইলে এটা কী ধরনের কথা যে আমার বউয়ের পেটে বাচ্চা? আমি এটা মানতে পারতেছি না। বাড়িতে আসছে, আসার পরে আমার আম্মু তখন শুই না অত্যন্ত খুশি। আম্মা বলতেছে আলহামদুলিল্লাহ কবিরাজটা অনেক ভালো উপকার করছে এবং আমার ছেলে এখন বাবা হতে যাচ্ছে, আমি দাদি হতে যাচ্ছে। আমার মা অত্যন্ত চিন্তা, আমি মায়ের একমাত্র ছেলে, এসবের বিষয় তো সব মায়েরাই খুশি হয়। আম্মা তখন খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে, মানে প্রচণ্ড রকমের খুশি আমার মা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিন পরে আমাদের দিকে ফিরে তাকাইছে। মানে সবাই একেবারে মহা খুশি, সবাই পরিবারের সব মানুষগুলো মহা খুশি। কিন্তু ভাই আমার মনের ভিতরে এক বিন্দু পরিমাণে শান্তি নাই। আমার মনের ভিতরে কষ্ট জমে আছে। এটা কী হইল? এবং এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল না। এটা কী ধরনের কথা? আমার তো ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি নাই হবে তাহলে ও মা হবে কেমন করে? এটা কী ধরনের কথা? এবং আমার ভিতরে তখন ওই কবিরাজকে নিয়ে সন্দেহ জাগতে শুরু হয় যে ওই বেটা কবিরাজ রাতের বেলায় 2টা-3টা বাজে আমার বউকে নিয়ে ঘরে ঢুকতো, 4 ঘন্টা 5 ঘন্টা আমার বউ নিয়ে রুমের ভিতরে থাকতো, তাহলে সম্ভবত ও আমার বউর সাথে খারাপ কাজ করছে। এবং ও আমার বউর সাথে খারাপ কাজ করার কারণে আমার বউ এখন বাচ্চা হয়ে গেছে আমার বউর পেটে। এই বিষয়টা কাউরে জানাইতেও পারি না, কাউরে বলতেও পারি না, লজ্জার বিষয়, মানুষের কাছে বলবো কেমন করে? কবিরাজ তো আমার আগেই বললো যে এই বিষয়টা আপনি কাউরে জানাইন না, কাউরে বললেন না, এটা বললে সমস্যা হবে, আপনি এটা কাউরে বলার উচিত মানে বললেন না। তো এখন আমি কবিরাজের কাছেও বা কী করব, মানে এইভাবে 5 দিন 7 দিন কাটতেছে, অনেকগুলো দিন কেটে গেল, পেটের বাচ্চাটা মোটামুটি বড় হইতেছে। এরই মাঝে আমি হঠাৎ করে কবিরাজের বাড়িতে একদিন গেলাম যে আমি কবিরাজের বিষয়টা জানাবো। বাড়িতে যাওয়ার পরে সেমভাবে কবিরাজটা আমি পাইলাম না। মানে 3 দিন গেলাম বাড়িতে, একদিন বলতেছে চট্টগ্রামে, আরেকদিন বলতেছে এখানে, আরেকদিন বলতেছে এখানে। আমি গোপন সূত্রে খবর পেলাম যে কবিরাজ বাড়িতে আছে, কবিরাজ বাড়িতে থাকে এবং তার যে লোকজন আছে তারা আমারে দেখলে বলে যে মানে উনি বাড়িতে নাই। এটা আমি গোপন সূত্রে খবর পাইলাম। বাজারে যা জিজ্ঞেস করলাম যে অমুক কবিরাজ কই, বলে কবিরাজ তো বাড়িতে আছে। সবাই বলে যে আমরা তো একটু আগেও কবিরাজকে দেখা আসছে, অনেক রুগী ঢুকতেছে বেরোইতে আছে, বাট আমারে ঢুকতে দেয় না। অনেক রুগীটি জিজ্ঞেস করে কবিরাজ আছে, বলে হ্যাঁ আছে, কিন্তু ওনার যে লোকজন আছে সঙ্গপঙ্গ তারা আমার বলে কবিরাজ নেই।
তো এখন তো এটা প্রতিটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা বেটা কবিরাজ আমার সাথে ফল করছে এবং কবিরাজ এই ঘটনা ঘটাইছে। এখন এটা যে কবিরাজের বাচ্চা আমার বউয়ের পেটে, এটা তো আর আমি মানতে পারতেছি না। কিন্তু এখন পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে প্রতিটা রাতে একই ঘটনা। আমি আমার বউর সাথে ঘুমাই এবং ঘুমাইলে পরে সকালে আমি ঘুম থেকে উঠে আমার সারা রাত কোনো সেন্স থাকে না, এবং সকালে ঘুম থেকে উঠে আমার বউর অবস্থা দেখে খারাপ, কখনো ওর এরকম সমস্যা, কখনো ওইরকম সমস্যা, আমাদের মাঝে কোনোভাবেই শারীরিক সম্পর্কটা হয় না। তো এরকম করে অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন আমি কী করলাম, আমাদের বাড়ির ওইদিকে মাঠের মধ্যে বসে বসে কান্না করতেছি, মানে চিৎকার করে কাঁদতেছি। তো চিৎকার করে কাঁদতেছে, আমাদের এলাকার কিছু ইয়াং পোলাপাইন আছে, ওরা আবার ওদের টাকা নাই, তো এই জন্য তখন মাঠে ধান পেকেছে, তো পাকা ধান কাটবে, তো ওরা তখন সবাই মিলে করলো কি কিছু ধান চুক্তি নিছে, ওরা কাটবে, কেটে টাকা পয়সা হবে, তারা পিকনিক করবে এরকম। তাহলে আমার কান্নার শব্দ শোনার পরে এরা তখন ওই মাঠে ধান কাটা বন্ধ করে আসছে আমার কাছে, আইসা বলতেছে কী ব্যাপার রায়হান ভাই, আপনি কান্না করতেছেন কেন? ওই সময় কিন্তু আমার ওই যে ভাই আমি টিউবওয়েল দিয়ে বসাইতাম বিভিন্ন জায়গায়, আমি কিন্তু ওইটাও ছেড়ে দিয়েছি, আমার যে লোক আছে সবাই বিদায় করে দিছি। মানে ওই সময় একদম গরিব আর কি, 3 বেলা খাবারও খেতে পারতাম না। আবার বউটার এই অবস্থা, বউর পেটে বাচ্চা আসছে, বউর একটু ভালো মন্দ খাওয়ানো দরকার, এটাও আসলে নিজের মাঝে জাগতেছে না। কারণ আমি তো জানি আমার বউর পেটে যেই বাচ্চা, এই বাচ্চা তো আর আমার না, এটা তো আর আমার বাচ্চা না। মনের ভিতরে মানে এত পরিমাণের কষ্ট, এটা আসলে মানে কাউকে বলার মতো কোনো ভাষা নেই আর কি, যে কাউকে এই বিষয়টা বলবো, কাউকে জানাবো, এরকম কোনো মানে আমার নাই। কান্নাকাটি করি, প্রচুর কান্নাকাটি করি। ওরা এসে আমার বলে, ভাই কী হয়েছে, কান্নাকাটি কেন করতেছেন রায়হান ভাই, এখন সমস্যা কী? আমি তখন বলি না। তা ওইখানে একটা ছেলে ছিল, ওর নাম ছিল হাসান, ও আমার আলাদা ডাইকে নিয়ে বলছে, ভাই ভাবির সাথে কোনো সমস্যা হয়েছে বলেন তো। আমি তখন বললাম, হাসান রে ভাই এই ঘটনা। ওরা শুধু শুনে অবাক হয়ে গেছে, বলেন কি আপনি এটা কাউরে বলেন? কারে বলবো? কবিরাজ আমারে বলছে কাউরে না বলার জন্য। ভাই মেয়ে কবিরাজ, বন্ড কবিরাজ ভাবির সাথে আকাম করছে। এই কথা বলে হাসান তখন দৌড়ে গিয়ে যে বাকি পোলাপাইনগুলো আছে সবাই ডাক দিয়ে বলছে, দেখে এই ঘটনা। সবাই আমার বলে, ভাই কবিরাজের ঠিকানা দেন, কোন কবিরাজের কাছে নিয়ে গেছেন বলেন। আমি তখন বললাম, দেখ এটা ঠিক হবে না। বলে, ভাই আপনি কবিরাজের নাম বলেন, আর আজকে রাতে কবিরাজরে পিটামো। পরে আমি কবিরাজের নাম বলছি, তোরা সন্ধ্যার পরে তারা রওনা দিছে। রওনা দিয়ে আমার বলতেছে, ভাই রাতের বেলা আপনি যাইবেন, ঢুকবেন, কবিরাজ আছে কিনা জিজ্ঞেস করবেন, যদি বলে কবিরাজ নাই তাহলে আমরা সবাই দারোয়ান মানে গেটের মধ্যে গেটম্যান যাই থাকবে এগুলোরে পিটাইয়া ভিতরে ঢুকে তারপরে কবিরাজরে ল্যাংটা করে পিটামো। আমি বললাম, আমার ভিতরে তখন রাগ কাজ করতেছে, আমিও রাগের বশবর্তী হয়ে বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে চল। সন্ধ্যার পরে সবাই তখন রওনা দিয়ে দিলাম, প্রায় রাত 8টা-9টার দিকে ওইখানে গিয়ে পৌঁছাইলাম। কোলাবাইনও আছে প্রায় 7-8 জনের মতো। যাওয়ার পরে আমি বরাবর মতো প্রতিদিন যেভাবে এইভাবে গেলাম, যাইয়া ওখানে যে দারোয়ান ছিল, দারোয়ানটা জিজ্ঞেস করলাম যে ভাই কবিরাজ আছে বাড়িতে? উনি আমাকে বলতেছে না কবিরাজ নাই। আমি বললাম, ভাই কি বলেন, আমি যতদিনই আসি কবিরাজের কাছে কোনোদিন আমি কবিরাজরে পাই না, আপনি সবসময় বলেন কবিরাজ বাড়িতে নাই, তো আমি আসলে কি কবিরাজ বাড়ি থেকে পালিয়ে যায়, বিষয়টা কি এরকম? উনি তখন আমার সাথে গরম হয়ে গেছে, এই মেয়ে আপনি কী বলেন, আপনার সাথে আমি ফাইজলামি করি, কবিরাজ না থাকলে আমি কবিরাজ আসে বলবো কেন, কবিরাজ নাই। আমি বললাম, আমি ভিতরে ঢুকবো, কবিরাজ দেখবো। পরে আমার বলে, না আপনি ভিতরে ঢুকতে পারবেন না, আপনি কবিরাজের অনুমতি ছাড়া কবিরাজের রুমে কেউ যেতে পারে না। আমি বললাম, যাইতে পারো না? বলে, অবশ্যই যাবো, ধাক্কা থেকেই করতেছি, দেই ওরা 2 জন আছে তো গেটে, আমার ঢুকতে দিবে না। পরে হাসান এই পোলা পায়নি দিকে, হাসান টাসান সবাই তখন লাঠিচোড়া নিয়ে আসছে, আইসেই 2টারে দিছে মায়ের, ফুটদুম পিটাইয়া ভিতরে ঢুকে গেলাম এবং ঢুকে দেখি যে কবিরাজ তার ঘরে শুয়ে আছে। দরজা ধাক্কাইছি, কবিরাজ দরজা খুলছে, দেখি যে ভিতরে শুয়ে আছে। এই শুয়ে থাকা অবস্থায় পোলাপাইনে জিজ্ঞেস করে, ভাই এটা কবিরাজ? আমি বললাম, হ্যাঁ এই ভণ্ড কবিরাজ, এই কবিরাজরে মারা শুরু করছে। মারা এই সেই মারা না ভাই, হুড়দুম পিটাইছে, এমন মারছে বলার মতো না। আমি বললাম যে যা তুই থানায় গিয়া মামলা দে, মামলা দিলে পরে আমার বউয়ের ডিএনএ টেস্ট করাবো তোর সাথে আমার বউয়ের ডিএনএ টেস্ট করাবো, তখন তুই বুঝবি যে শালা ঠেলা কারে বলে। এটা বলে কবিরাজরে মাইরে আমি তখন এখান থেকে চলে আসছি। পোলাপাইনটা অনুরোধ করলাম যে ভাই দেখ, যা হবার তা হয়ে গেছে, তোরা এই বিষয়টা আর কাউরে জানাইস না বা এলাকার কাউরে বলিস না, আমার তো একটা মান সম্মান আছে। আমার এলাকার পোলাপাইনগুলো ভাই এতটাই ভালো, সবাই বলতেছে, রায়হান ভাই এটা আপনি কী বলেন, আপনার পারিবারিক একটা বিষয়, আমরা এটা জানাজানি করবো কেন, এটা আমাদের ভিতরে থাকবে, আমরা এটা কাউরে জানাবো না। এই বলে ভাই চলে আসছি এবং বাড়িতে আইসা আমি দেখছি যে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে। মারে বললাম, কী হয়েছে? মা বলে, একটু আগে একটা চিৎকার দিছে, কী জানি দেখছে, দেখার পরে চিৎকার দিয়ে অজ্ঞান। আমি তখন ওর মুখে পানি পড়া দিতেছি, এমন সময় আমার আম্মা বলতেছে, জানা ওই কবিরাজটা নিয়ে আয়, যে কবিরাজের কাছে নিয়ে তোর বউর একবার ভালো করছিস, ওই কবিরাজটা নিয়ে আয়। হ্যাঁ তোর মনে বলতেছে রে, আমার মা আমার ওই কবিরাজের কথা বলে, যে কবিরাজটা আমি একটু আগে পিটে আসছি। পরে আমি ওদের হুজুর আনছি, হুজুরে বলতেছে এর সাথে একটা জিন রেশা মানে ভেলকি মারছে, জিনটা ভেলকি মারার পরেও এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এমন করতে করতে ওই দিনের পরে আমার বউ একটু কেমন যেন হয়ে গেছে, মানে অ্যাবনর্মাল টাইপের হয়ে যাচ্ছে, নিজের পেটে নিজে ঘুষি মারে বাচ্চাটা নষ্ট করে ফেলার জন্য। এইভাবে কিছুদিন কাটার পরে হঠাৎ করে আমার বউ
রক্তের সাথে প্রস্রাবের সাথে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, বেবিটা নষ্ট হয়ে গেল। এখন বেবিটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার বউ জানি একটু, এই বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার বউ জানি কেমন কেমন হয়ে গেছে, মানে একটু পাগল পাগল ভাব হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, কারোর মানে দেখলে ঘুষাইতে যায়, মারতে যায়, নিজের গায়ে নিজে কামড় দেয়, মানে কেমন একটা অবস্থা। ওর বাড়ি থেকে মানে রূপনগর থেকে লোকজন আসছে, রূপনগরের লোকজনও এসে একই দেখা দেখতেছে যে ওর অবস্থা এরকম। আমার মা বারবার আমার বলে তুই কবিরাজটার কাছে নিয়ে যা, যে কবিরাজ একবার ওটা ভালো করছে না। আমার তো আর আমি এসব কথা বলতে পারি না, বলবো কেমন করে। আমি বললাম যে মা ওই কবিরাজ নাই, ওই কবিরাজ ইন্ডিয়া চলে গেছে, উনি এখন আর এই দেশে নেই, উনি ইন্ডিয়াতে চলে গেছে। আমার আম্মা বলে কী বলস তুই ইন্ডিয়াতে চলে গেছে? আমি বললাম হ্যাঁ কবিরাজ ইন্ডিয়াতে চলে গেছে, কবিরাজ নাই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতে কাটতে দিন যত সামনের দিকে যাইতেছে আমার বউ সাবরিনার অবস্থা ঠিক ততটাই খারাপ হইতেছে। এইভাবে পাক্কা 2 মাসের মাঝে সাবরিনা পরিপূর্ণভাবে পাগল হয়ে গেল এবং পাগল হয়ে সে রাস্তা থেকে বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায় এবং খুবই পাগলামি, ল্যাংটা হয়ে যায়, কাপড় চোপড় রাখে না গায়ে, খুব খারাপ অবস্থা। এই অবস্থা দেখার পরে একদিন আমি আমার শাশুড়ি, সাবরিনার মা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, নিজের সন্তানের চেয়েও বেশি। আমি সাবরিনার আম্মা আমারে বলে বাবা কী হইলো ঘটনাটা আমারে বলো তো। অনেক কথাবার্তা শুনি মানুষের মুখে, ঘটনাটা কি? আমি তখন সাবরিনার মায়ের কাছে সমস্ত সত্য ঘটনাগুলো বললাম যে মা দেখেন এই ঘটনা, কবিরাজ আমার নিয়ে গেছে, ওরে আমি নিয়ে যেতাম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কবিরাজ আমি দাঁড়ায় থাকতাম ঘরের দরজায়, কবিরাজ ওরে নিয়ে ভিতরে থাকতো, ওই ঘর থেকে বেরোলে হলুদের গন্ধ বাড়িত। সাবরিনার মা তখন বলতেছে বাবা তুমি যাই করছো ভালো করছো, কিন্তু কবিরাজরে মাইরা তো তুমি কাজটা ভালো করো নাই, এবং কবিরাজে যে তুমি মারছো আমার মনে হয় কবিরাজ আমার মেয়েরে কিছু একটা করে ফেলছে, কবিরাজ মানে আমার মেয়েরে কিছু একটা করে ফেলছে, যার জন্য আমার মেয়েটারই অবস্থা। তার কিছুদিন পরে আমার শাশুড়ি কবিরাজের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে কবিরাজ খুবই অসুস্থ। আমার শাশুড়িকে কী বলছে, আমার শাশুড়ি আইসা আমারে বলতেছে যে রায়হান তুমি কবিরাজের কাছে চলো। আমি বললাম যে এটা কী বলেন আপনি, যে কবিরাজরা আমি এলাকার লোকজন দিয়ে পিটাইছি মারছি, আমি কবিরাজের কাছে কেমনে যাব? উনি আমাকে বলে তুমি কবিরাজের কাছে চলো, যদি আমার মেয়েটারে বাঁচাইতে চাও, নাহলে আমার মেয়েটা মারা যাবে। আমার মেয়েটারে বাঁচানোর জন্য হলেও তুমি কবিরাজের কাছে চলো, এই কবিরাজ আমার মেয়েটারে ভালো করতে পারবে, বাবা তুমি চলো। আমি বললাম যে না আমি কবিরাজের কাছে যাব না। আমি কবিরাজের কাছে কেন যাব? আমি কবিরাজের কাছে কখনোই যাব না, আপনি আমার কবিরাজের কাছে নিতে পারবেন না। উনি আমার বলে তুমি কবিরাজের কাছে চলো, এবং তুমি যদি কবিরাজের কাছে যাও তবে আমার মেয়েটা বেঁচে যাবে, না হলে আমার মেয়েটা মারা যাবে। তুমি কি চাও তোমার বউ মারা যাও? আর সাবরিনার অবস্থাও ভাই তখন এতটাই খারাপ ছিল, এতটাই খারাপ ছিল যে সাবরিনা মানে নিজে পায়খানা করে নিজে খেয়ে ফেলতো, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। মানে আর কি বলবো, আর বলার মতো কোনো ভাষা নেই, এরকম অবস্থা হয়ে গেছে। পরে আমি বাধ্য একজন কবিরাজের কাছে গেলাম, গিয়ে কবিরাজের হাতে পেয়ে ধরে কান্নাকাটি করলাম যে আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি নাই, আমি আপনার পায়ে ধরে আপনি আমার মাফ করেন। তিনি তখন আমারে বলে যে দেখ আমি তোরে মাফ করে দিলাম, তো তোরে আমি কিছু সত্য কথা বলি, তুই আমার কাছে আয়। তোর বউর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। আমি বললাম হ্যাঁ। উনি বলে দেখ তোর বউর সাথে একটা জিন ছিল, আমি তোর সাথে আরেকটা জিন শেয়ার করে দিছি, তোর বউর সাথে যে জিনটা ছিল আর আমার যে জিনটা, এই 2টা জিনের মাঝে ঝামেলা হইতো, এবং তোর বউয়ের পক্ষে যে জিনটা আছে ওই জিনটা তোকে সেন্সলেস করে রাখতো, মানে ব্রেন আউট করে রাখতো, এবং আমার জিনটা তোর পক্ষে থেকে তোর ভিতরে শারীরিক উত্তেজনা উঠাইতো। তখন তুই তোর বউর সাথে শারীরিক সম্পর্ক করতি, কিন্তু এই বিষয়টা তুই বুঝতে পারতি না, এই বিষয়টা তোর মাথায় আসতো না যে তোর বউর সাথে তোর শারীরিক সম্পর্ক হইতো, কিন্তু তোর বউর সাথে তোর শারীরিক সম্পর্ক হইতো একবার না, রাতে 2-3 বারও হতো। আমি তখন বললাম যে আমি তো কিছুই বুঝতে পারিনি। উনি বলে দেখ তোর বউ যে আমার রুমে যাইতো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকতো, তোর বউ বের হওয়ার পরে কী বলতো? আমি বলতো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কবিরাজ কী করতো? ও বলে আমার তো কিছু মনে নাই। কবিরাজ আমাকে বলে তাহলে তুই এবার চিন্তা কর, যেখানে 5 ঘন্টা আমি ওর উপর জিন চালান করতাম, ওর গায়ে হলুদের গন্ধ বেরিয়ে তোর হাতে পায়ে হলুদ দিতাম, ওরা আমি ভালো করতাম, কিন্তু এটা 5 ঘন্টা পরে সেখান থেকে বের হয়ে যদি বলতে পারে যে না তার সাথে কী হয়েছে তার কোনো কিছুই মনে নাই, তাহলে রাতের বেলায় যদি তোর সাথে তোর জিন এসে শোয়ার হয়ে তোর বউর সাথে তোর শারীরিক সম্পর্ক হয়, তাহলে এটা তোর তো মনে না থাকারই কথা, এটা তো তোর সেন্সলেস হয়ে যাওয়ার কথা। কারণ জিন যখন মানুষের উপরে ভর করে তখন মানুষ তার ভিতরে থাকে না, মানুষ তখন অজ্ঞান অবস্থায় থাকে। তো তুই অজ্ঞান অবস্থায় ছিলি, আমার জিনটা তোর উপরে ভর করে তোর বউর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, এখান থেকে তোর বউ প্রেগনেন্ট হয়েছে। এবং আমার চিন্তা ভাবনা ছিল এরকম, বাচ্চারা যদি দুনিয়াতে আসে, বেবিটা দুনিয়াতে আসার পরে হয়তো বেবিটার উসিলে তোর বউকে ওই জিনটা ছেড়ে দিতে পারে, এবং বাচ্চা আসার পরেই কিন্তু ওই জিনটা অনেক রেগে গেছিলো, সে কিন্তু ছেড়ে চলে যাইতো। কিন্তু তুই আমাকে মারার পরে আমি রাগ করে আমার যে মন্ত্রতন্ত্র আছে আমি সব তোর বউয়ের কাছ থেকে উঠে নিছি। উঠে নেওয়ার পরে ওই জিনটা তোর বউটাকে মেরে, মানে তোর বউরে পাগল করে দিছে, পেটের বাচ্চাটা নষ্ট করে দিছে, যেহেতু এটা জিনের বাচ্চা ছিল না। তোর বউ নিজের পেটে নিজে ঘুষি মারতো না? আমি বললাম হ্যাঁ। বলে নিজের পেটে নিজে ঘুষি মেরে যেহেতু বাচ্চাটা নষ্ট করছে, তার মানে
ওই জিনটা এই কাজটা করাইছে, নাহলে কোনো মা কি তার নিজের বাচ্চার পেটে নিজে ঘুষি মারে তুই বলতো? আমি তখন বললাম যে তাইলে হুজুর আমি তো, তখন আমি ওনার পা ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছি যে আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। উনি আমার বলে, দেখ তোর বউকে একটাভাবে বাঁচাইতে পারবি, কিন্তু এইভাবে তুই এটা করতে পারবি না, এটা করা সম্ভব না, এটা করলে এটা তুই মনে হয় করতে পারবি না। আমি বলি আমি আমার বউয়ের জন্য, সাবরিনার জন্য আমি সব করতে পারবো হুজুর, আপনি যেটা করতে বলেন আমি সেটাই করবো, আপনি আমাকে বলেন কী করতে হবে। উনি আমাকে বলে, তাহলে অমাবস্যা রাতের বেলায়, অমাবস্যা রাত আসতেছে আর 6 দিন পরে অমাবস্যার রাতের বেলায় ওই জিনটা তোর বউর শরীরে আসবে এবং তুই ওই রাতে ঘুমাবি না, তুই তোর বউর রুমে যাবি না, কারণ তোর বউর রুমে গেলেই তোর ঘুম চলে আসবে, তুই পাশের রুমে থাকবি। ঘড়ির সময় ঠিক যখন রাত 2টা বাজবে তখন তুই তোর বউরে বলে রাখবি যেন দরজা না লাগায় ঘুমায়, ও দরজা যেন না লাগায়। তুই 2টা বাজে ঘরে ঢুকবি, ঢুকে এই তাবিজটা, আমার হাতে একটা তাবিজ দিল, যে তাবিজটা তোর বউয়ের হাতে পরাই দিবি। তাবিজটা পরাই দিয়া আগেই একটা গর্ত করে রাখবি বাড়ির পাশে, কবরের মতো, কিন্তু খুব নিচে না, মোটামুটি 2 থেকে 3 বিঘা, যাতে তোর বউর শরীরটা ঢুকে এরকম একটা ছোট্ট গর্ত বা কবর যাই বলে সেটা করে রাখবি। করে রাখার পরে এটা বিকেলবেলা করে রাখবি। কবরটা করে প্রায় 2টার দিকে, রাত 2টার দিকে তুই তোর বউর ঘরে ঢুকবি। ঘরে ঢুকেই তোর বউয়ের হাতের মধ্যে তাবিজটা পরাই দিবি। তাবিজটা পরাই দিলে তোর বউ একটা কথাই বলবো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু এই কথাগুলো তোর বউ বলে না, এই কথাগুলো জিন বলে। এবং ওই তাবিজটা পরাই দিয়ে তুই তোর বউকে ওই কবরের মধ্যে শোয়াই দিবি এবং শোয়াই দেওয়া উপরে মাটি দিয়ে দিবি, এমনভাবে মাটি দিবি যেন তোর বউ নিঃশ্বাস নিতে না পারে। এইভাবে মাটি দিয়ে দেওয়ার পরেই কিছুক্ষণ অপেক্ষা করবি, ঘড়িতে 20 থেকে 25 মিনিট, 20 মিনিট পরেই তুই তোর বউকে উঠাবি এবং উঠে হাতে মুখে পানি দিবি। দেখবি তোর বউ জিন্দা হয়ে গেছে, তোর বউ ঠিক হয়ে গেছে এবং তোর বউর সাথে যেই ইয়েটা ছিল, জিনটা ছিল, এটা চিরতরে মারা গেছে, মানে ওইখানে মারা গেছে। এরপরে ওই কবরের ভিতরেই যেখান থেকে তোর বউকে উঠাবি, ওই কবরের ভিতরে আমার যে তাবিজটা আছে, তাবিজটা দিবি, দিয়ে তাবিজে আগুন লাগাই দিবি, তাবিজটা পুইরা তাবিজটার ওখানে মাটি দিয়ে দিবি, দেখবি তোর বউ সুস্থ হয়ে যাবে। কবিরাজের মুখের এই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি যদি এটা করি তাহলে আমার বউ বেঁচে যাবে। আমি কবিরাজের কাছ থেকে কথাবার্তা শেষ করে বাড়িতে আসলাম, অপেক্ষা করতেছি অমাবস্যা রাত কবে আসবে। অমাবস্যা রাতের দিনের বেলায় আমি তখন বিকেলবেলা কাউকে না জানিয়ে গোপনে গোপনে ওখানে একটা কবরস্থান করে বসলাম। কবরস্থানটা করলাম, কবর করলাম। কবর করার পরে আমি বিষয়টা আমার মাকেও বললাম না। কবিরাজ বলছে কাউকে জানাইও না, কাউকে জানাইলে কিন্তু হবে না। আমি কাউকে না জানিয়ে কবরটা করে ঘরের ভিতরে এসে শুইলাম। শোয়ার পরে টাইম গুনতেছি কখন রাত 2টা বাজবে। যখন রাত 2টা বাজলো আমি তখন এই তাবিজটা হাতে করে নিয়ে গেলাম, আমার বউরে বলে রাখলাম যে তুমি শুইলে ঘরের দরজা লাগাইও না। ঘরের দরজাটা ধাক্কা দিয়ে খুলে আমি আমার বউয়ের হাতের ভিতরে তাবিজটা পরাই দিলাম এবং হাতের ভিতরে তাবিজটা পরাই দিয়া আমি তখন আমার বউরে ঘুম থেকে জাগলাম। বউ আমার বলে কই নিয়ে যাও? আমি বললাম চলো আমার সাথে, বলো আমাকে ছেড়ে দাও। আমি বললাম না, আমার সাথে চলো। ও যখন চিৎকার করে মুখের মধ্যে হাত দিয়ে ধরছে, মুখের মধ্যে হাত দিয়ে ধইরাই আমি তার ওই কবরস্থানের কাছে নিয়ে গেছি। নিয়েই আমি তার সাথে দস্তাদস্তি করতে শুরু করি। কোনোভাবেই তারা আমি শোয়াইতে পারি না। এরকম দস্তাদস্তির একটা পর্যায়ে ও তখন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, ওইখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমি তখন তার ওইখানে শোয়াই ফেলি এবং শোয়াই আমি তখন উপর দিয়ে মাটি দিতে শুরু করি। মাটি দিতে দিতে আমি তার মুখের মধ্যে পর্যন্ত মাটি দিলাম এবং মুখের মধ্যে পর্যন্ত যখন আমি মাটি দিয়ে দিলাম আমার কাছে মনে হলো নিঃশ্বাস আটকে যাচ্ছে। কারণ ওই মাটিটা আমি টর্চ লাইট দিয়ে দেখতেছিলাম টিপ দিয়া, যে ওর মুখে আমি যেখানে মাটি দিচ্ছি ওইখানে মাটিটা এরকম বাষ্পত হচ্ছে। হঠাৎ করে আমার ভিতরে এই জিনিসটা জাগলো, মানে হঠাৎ করে মনে হলো আরে জিন তো হাওয়া, জিন তো যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারে, জিন হচ্ছে বাতাস। তা আমি বাতাসকে মারার জন্য মাটিতে চাপা দিলাম, আমার বউ তো মনে মরে যাচ্ছে। এটা আমার কাছে মনে হলো যে মুখের যে মাটিটা, এই মাটিটা যখন এরকম মানে উপরে নিচে করতেছে। একটা পর্যায়ে আমি তখন কিছুক্ষণ পরে হঠাৎ করে মানে মাটিটা আমি সরাই ফেললাম। মাটিটা সরানোর পর আমার বউ তখন চিৎকার দিয়ে উঠছে এখানে, এবং বউর চিৎকারেই আশেপাশে থেকে অনেক মানুষ তখন ঘর থেকে বেরিয়ে গেছে। সবাই বেরিয়ে যায়, দেখছে যে আমি মাটি দিয়ে রাখছি অর্ধেক শরীরের মাটির নিচে। সবাই বলে আয় হ্যাঁ হ্যাঁ রায়হান কী করলি তুই? তোর বউরে জিন্দা মাটি দিয়ে তোর বউরে তুই মেরে ফেলতে আসছ। এই বলে আমি তখন এই ব্যানগাড়ির মধ্যে আমার বউরে উঠাইলাম। উঠে আমি তখন হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। ওর অবস্থা তখন খারাপ, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। মানে ওই যে আমি মাটির মধ্যে পা দিছি, চাপা মারছি, মুখে দিয়ে রক্ত বেরিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাচ্ছি এবং হসপিটালে নিয়ে যাওয়ার মাঝপথেই আমি দেখলাম যে ওর কোনো শব্দ করে না, কোনো রাও করে না, কোনো কথা বলে না। এবং আমাদের যে হসপিটাল ছিল উপজেলায়, ওই হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডিউটিরত যে ডাক্তার ছিল, সেই ডাক্তার দেখে বলতেছে আরে ওর গায়ে এরকম মাটি কেন, কী হয়েছে ওর? হাত দিয়ে বলতেছি সে তো মারা গেছে। এই মারা গেছে বলা মাত্রে আমি মারা গেছে কথাটা শোনার পর আমি জায়গায় অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরছে আমি দেখি যে পুলিশ প্রশাসক অনেক লোকজন আমার হাতে হ্যান্ডকাপ পরানো।
হাতে হ্যান্ডকাপ পরুন। আমাকে তখন থানাতে ধরে নিয়ে গেল। থানাতে ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে সেখান থেকে বলা হলো যে ঘটনা কী। আমি তখন বললাম যে এই ঘটনা। আমি আমার কবিরাজার দোষ দিলাম যে কবিরাজ আমার এমনি এমনি করতে বলছে, কবিরাজের মতো আমি করছি, কিন্তু কবিরাজ আমাকে যেমনি বলছে এমনি করছি, কিন্তু এইভাবে আমাকে কবিরাজ বলছে। বলার পর তা তখন কবিরাজের সাথে যোগাযোগ করে। কবিরাজ তখন ডিরেক্টলি বলে যে না, এই ধরনের কোনো কথাই আমি বলি নাই, বা ওনার সাথে আমার এই ধরনের কোনো কথাই হয় না। এটা কী ধরনের কথা বলে? জিন সরানোর জন্য। আমি বললাম যে তাবিজটাও আছে, আমাকে তাবিজটাও দেয়। আমি তাবিজটাও তাদেরকে দিলাম, কিন্তু যেহেতু এটার কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কবিরাজ পুরোপুরিভাবে অস্বীকার করলো। এবং কবিরাজ অস্বীকার করার পরে আমার তো আর এখানে কোনো কিছু করার হলো না। আমার তখন জেল হয়ে গেল। আমার যদি আমার বউ ওই কবরে থাকা অবস্থায় মারা যাইতো তাইলে হয়তো আমার ফাঁসি বা অন্য কিছু হয়ে যেতে পারতো, কিন্তু আমার বাবা মা অনুরোধ করলো এবং সবাই দেখলো আমার ভালোবাসা, আমার বউর প্রতি ভালোবাসা দেখে আমাকে 5 বছরের কারাদণ্ড দিল। আমি 5 বছরের জেলে চলে গেলাম এবং 5 বছর আমি জেল খাটলাম। যদিও আমার আরও বেশি সাজা হইতো, কিন্তু আমার বউর প্রতি আমার ভালোবাসা, আমি ওই বউর জন্য এত কিছু করছি, আসলে বউকে ভালো করার জন্য আমি এটা করছি, মানব দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তখন তারা আমাকে মার্ডারের মামলার আসামি আর দিল না। যেহেতু বউ আমার হসপিটালে মারা গেছে, তার মানে তারা বুঝালো যে অসুস্থ অবস্থায় মারা গেছে, তাহলে একটা স্বামী তার বউরে মেরে তার হসপিটালে নেবে না। তো দেন 5 বছরের জেল দিল। 5 বছর পরে আমার বাপ মা আমাকে বের করে আনলো এবং আমি এখন বেরিয়ে আসছি। তো আমার বউকে মাটি দিছি আমাদের এলাকাতে, আমার বাড়িতেই মাটি দিছি। আমি 24টা ঘন্টা আমার বউর কবরে কাছে বসে থাকি। আপন ভাই, আমি আমার বউকে এতটাই ভালোবাসি যেটা আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করতে পারবো না। আজকে প্রায় এতগুলো বৎসর আমার জীবন থেকে কেটে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমি আর বিয়ে করি নাই। এবং আমি আমার জীবন অন্য কাউকে আর গ্রহণ করতে পারবো না। আমি বিয়ে করতে চাই না। আজও সবাই আমাকে বলে আমি নাকি আমার বউয়ের হত্যাকারী, আমি নাকি আমার বউকে খুন করেছি, কিন্তু আপন ভাই আদৌ আমি আমার বউকে খুন করি নাই। হয়তো এখন বুঝতেছি, তখন বুঝি নাই। ওই কবিরাজ, আমি তাকে মেরেছিলাম, সে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই এমন একটা কাজ করেছে। আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে সে আমার বউকে হত্যা করেছে এবং একইভাবে আমাকে সেই মামলায় ফাঁসি দিয়েছে। 5 বছর আমি জেল খেটেছি, আমার বউ শেষ হয়ে গেল, কিন্তু বিশ্বাস করেন ওই কবিরাজের কোনো বিচার হলো না। আজকে কবিরাজ এত বড় একজন কবিরাজ, ওই নোয়াখালী শহরে বসে, ঢাকায় বসে, চিটংয়ে বসে, বিভিন্ন জায়গায় ওর চেম্বার, ঢাকা চিটং সহ বিভিন্ন জায়গায় ওর ঘর বাড়ি, ও কয়েকশো কোটি টাকার মালিক। ওর টাকা পয়সার অভাব নাই, ওর পাশে এখন পুলিশ সিকিউরিটি থাকে। আপন ভাই, আমি আর কি বলবো আপনাকে, বলার মতো কোনো ভাষা নাই। বউকে হারিয়ে এক নিঃসঙ্গ জীবন পার করছি। বউর কবরের কাছে বসে বসে মাঝে মাঝে আপনার জীবনের গল্পগুলো শুনে ভালো লাগে। সে জায়গা থেকে আজ আপনাকে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো আপনাকে জানালাম। সবাই বলে আমি অপরাধী, এখনও মানুষ বলে আমি আমার বউকে নাকি মারার জন্য, আমার বউকে খুন করার জন্য আমি নাকি কবর করেছিলাম। ভাই আপনিই বলেন, যে বউকে আমি এত ভালোবেসেছি, যে বউর জন্য আমি এত ত্যাগ স্বীকার করেছি, সেই বউকে মারার জন্য আমি কবর করব? গ্রামবাসী আমার বলে আমার বউ নাকি চিৎকার দেওয়াতে আমি নাকি ধরা খেয়ে গেছি, আর ধরা খেয়ে যাওয়ার কারণে আমি আমার বউকে বাঁচানোর জন্য, মিথ্যে নাটকের জন্য আমি বউকে হসপিটালে নিয়ে গেছি। আসলেই নাকি আমি আমার বউকে সত্যি কবর দিয়ে ফেলতে চাইছিলাম। আবার যদি আমি আমার বউকে সত্যি কবর দিয়ে ফেলতে চাইবো, তাহলে কবরের মধ্যে ওই তাবিজটা আসলো কোত্থেকে? ওই তাবিজটাই কি প্রমাণ করে না যে আমি আমার বউকে আসলে মেরে ফেলার জন্য কবর দিই নাই, বাঁচিয়ে রাখার জন্য দিয়েছিলাম? আপন ভাই, যদি পারেন গল্পটা প্রচার করবেন, কারণ আমার গ্রামের অনেক মানুষ আপনার গল্প শুনে, সেখান থেকে হয়তো মানুষ বুঝবে আমি রায়হান অপরাধী না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই রায়হানের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, আমি প্রতিদিনের মতো আজও বলি যে জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা, রূপকথা। আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কোনো গল্পের মধ্যে আপনি এরকম কাহিনী পেয়েছেন? কখনো কোনো রূপকথায় আপনি এমন কথা শুনেছেন? কখনো কোনো দিন কোনো সিনেমার পর্দায় আপনি এমন কোনো কাহিনীমুখর গল্প, মানে কাহিনীমুখর সিনেমা দেখেছেন? দেখেন নাই। আসলে আমি বারবারই বলি, আমার জীবনের গল্পের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে এমন কিছু গল্প পাই যে গল্প দিয়ে যদি সিনেমা তৈরি করা হতো, তবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যেত। তো যাই হোক, সিনেমা বানানোর জন্য আমার এই গল্প বলা না, গল্প বলার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা নিজেরা সচেতন হন। আপনারা যদি সচেতন হন তাহলেই আমার গল্প বলাটা সার্থক। দেখেন রায়হান ভাই, আমি বারবার একটা কথা বলি, আপনারা অনেকে আমাকে ফোন করেন, প্রচুর মানুষ আমাকে ইমেল করে, ফোন করে, আপন ভাই অমুক গল্পের অমুক কবিরাজের সন্ধান চাই, অমুক গল্পের অমুক কবিরাজ অমুককে ভালো করছিল, এটা ঠিকানা আমাকে দেন। ভাই আমি আপনাদেরকে বারবার বলি, এই কবিরাজ আসলে কোনো কিছুই করতে পারে না। রায়হান ভাই বলল যে তিনি যাওয়ার পরে কবিরাজ তাকে সব কিছু বলে দিয়েছে, যে তার জীবনে কী কী ঘটনা এবং সে কেন আসছে।
দেখেন, আমাদের প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন থাকে, যেটা কোরআন উল্লেখ করে বলা চলে। ওই জিনটা আমাদের অতীত সম্বন্ধে বলে দিতে পারে। এবং আমি যে কবিরাজের কাছে যাচ্ছি তার সাথেও একটা জিন আছে, সে তার জিনকে জিজ্ঞেস করে আমার জিনটাকে যে আমার জীবন অতীতে কী ঘটেছে। দেন আমার জিনটা তার জিনের কাছে সব সত্য কথা বলে দেওয়ার পরেই কিন্তু কবিরাজ আমার ভিতরটা বুঝতে পারে, তা নাহলে কিন্তু বুঝতে পারতো না। তো কবিরাজ, হ্যাঁ, সব যে ভুল আমি সেটা বলি না, তবে 99% ভুল হয়, 99% ভুয়া, 99% হচ্ছে প্রতারক, ধোঁকাবাজ। সুতরাং যেখানে 99% ধোঁকাবাজ আর প্রতারক, সেখানে 1% ভালো হয়েও কোনো লাভ নেই। এজন্য চেষ্টা করেন কবিরাজের কাছে না গিয়ে কীভাবে ভালো থাকা যায়, কবিরাজের কাছে না গিয়ে কীভাবে সুস্থ থাকা যায়, চিন্তাটা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি এখন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।